তো নমস্কার বন্ধুরা, এবার আমরা ডিসকাস করব বাংলা প্যাডাগজি। বাংলা প্যাডাগজির সঙ্গে আমরা ইংলিশ প্যাডাগজি দেখব। একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে, পুরো একদম নিছুড় যাকে বলা হয়। তো সেই নিছুড় ক্লাসটা দীর্ঘ হবে, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। তো দেখুন, বেশ কয়েকটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, প্রত্যেকটা টপিক আমরা এক এক করে ডিসকাস করব। আজকে প্রথম টপিক দেখি। প্রথম টপিকে আমাদের কী কী জিনিস আমরা পরীক্ষার হলে কিছুটা দেখতে পাই। একটা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস। এগুলোতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দেখা যায়, এবং প্রত্যেকটা আজকে ক্লাসটা এমনভাবেই আমরা সাজিয়েছি যে বিভিন্ন বিষয় আপনারা পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আপনারা পাবেন, প্রত্যেকটা জিনিস আপনারা এখানে দেখতে পাবেন, সুতরাং সাথে থাকুন। এক নম্বর হচ্ছে দেখুন, অনপেক্ষিত সাক্ষরতা। তো অনপেক্ষিত সাক্ষরতা, ইমার্জেন্ট লিটারেসি মানে কি? তো ইমার্জেন্ট লিটারেসি যখনই থাকবে কোনো একটা অপশনে, তখন দেখবেন ইমার্জেন্ট লিটারেসির বাংলা উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বা জাতীয় জরুরি সাক্ষরতা বা অনপেক্ষিত সাক্ষরতা, যে কোনো একটা কিন্তু আপনার অপশনে থাকতে পারে। ঠিক আছে, তো অপশনে কোনটা থাকবে সেটা মানে বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইংলিশটা আপনারা দেখে নেবেন। ইমার্জেন্ট লিটারেসি, তো বাংলার তার বিভিন্ন টার্ম আছে, উদ্গমী সাক্ষরতা, উদীয়মান সাক্ষরতা, জাতীয় জরুরি সাক্ষরতা, এইগুলা। তো এগুলো আসলে কি হোয়াট ইজ ইমার্জেন্ট লিটারেসি, এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। তো ইমার্জেন্ট লিটারেসি রেফার্স টু দ্য ফাউন্ডেশন স্কিল an experience that children developed before the formally learned to read and write। অর্থাৎ একটা শিশু মানে ফর্মালি একটা কিছু শেখার আগে, শেখা বা লেখার আগে যা কিছু সে গ্রহণ করে। উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বলতে প্রাথমিকভাবে পড়তে বা লিখতে শেখার আগে শিশুরা যে ভিত্তি বা দক্ষতা অভিজ্ঞতার বিকাশ ঘটায় তা বোঝায়। অর্থাৎ যেমন আপনি একটা ধরে নিন, একটা শিশুটা স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পর সে কিন্তু যখন সে বিদ্যালয়ে গেল, তখন সে কিন্তু ফর্মালি কিছুটা শিখবে, কিন্তু বিদ্যালয়ে যাওয়ার আগে সে তার ঘরে পরিবারে তার মায়ের কাছ থেকে বা বোনের কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে বা যে কোনো তার পরিবেশ থেকে সে কিছু না কিছু এখান থেকে সে জ্ঞান আহরণ করবে। ওই যে স্কুলে যাওয়ার আগে সে যে জ্ঞানটা লাভ করবে, এই জ্ঞানটা হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি। কেমন? স্কুলে যাওয়ার আগে যে জ্ঞানটা সে লাভ করে তার ঘরে, ঠিক আছে, এটা হচ্ছে কি অর্থাৎ ফর্মালি এডুকেশন। সে তার ফর্মালি সে রিড এবং রাইট করার পূর্বে সে যে শিক্ষা গ্রহণ করে, এটা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি। ঠিক আছে, তারপর দেখা যাক কি বলেছে দেখি। দ্য এবিলিটি টু লিসেন, স্পিক অ্যান্ড কমিউনিকেটিভ এফেক্টিভ ক্রুশিয়াল ফর লিটারেসি ডেভেলপমেন্ট। সাক্ষরতা বিকাশের জন্য কার্যকরভাবে কথা বলার এবং যোগাযোগ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সাক্ষরতা বিকাশের জন্য বা এই লিটারেসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুব যে কমিউনিকেশন স্কিলটা খুব একটা ভাইটাল পয়েন্ট, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা ঘরে যখন শিশুদের কিছু একটা শেখাই, তখন ঘরে আমরা কি করে শিখি, তাদের মধ্যে কমিউনিকেশন সৃষ্টি করি। তার সঙ্গে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, সেই কথাবার্তা বলার মাধ্যমে সে কিন্তু অনেক কিছু জিনিস আমার কাছ থেকে শিখতে পারে। গেট ডেভেলপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট লাইক লেফট টু রাইট, ডাইরেকশন টপ টু বটম, সিকোয়েন্স অ্যান্ড দ্য ডিস্টেন্স on between lettering, picture, recognize name, letter of the alphabet is an essential skill. Children gradually learn to associate shape, name and sound। অর্থাৎ এক কথায় যদি বাম থেকে ডান দিকে যাওয়া, ঠিক আছে, উপরের থেকে নিচের দিকে যাওয়া, ঠিক আছে, তারপর বর্ণমালা কোনটা, চিত্র কোনটা, এগুলো শনাক্ত করা, তারপর নামের অক্ষরের দিকে তার পার্থক্যের সঙ্গে ধারণার বিকাশ, তারপর শিশুরা ধীরে ধীরে আকৃতির নামগুলো জানবে, বিভিন্ন শব্দ সংযোগ করতে পারবে। এগুলো স্কুলে যাওয়ার আগে, কোনটা বাম দিক, কোনটা ডান দিক, কোনটা উঁচু, কোনটা নিচু, কোনটা কম, কোনটা বেশি, এই জিনিসগুলো কিন্তু শিশুরা জেনারেলি ফর্মালি এডুকেশন বা ফর্মালি স্কুলে যাওয়ার আগেই কিন্তু সে তার ঘরে সে তার কমিউনিকেটিভ স্কিলের মাধ্যমে বা কমিউনিকেটিভ এফেক্টিভের কারণে সেগুলো কিছুটা শিখে যায়। এগুলো হচ্ছে কি মূলত কি এই শিক্ষাগুলো হচ্ছে কি আমার ইমার্জেন্ট লিটারেসি। কেমন? এবার দেখুন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। দিস স্টার্টস ফ্রম বার্থ অ্যান্ড বিফোর দ্য বিগিনিং ফর্মাল এডুকেশন। এই যে ইমার্জেন্ট লিটারেসিটা কবে থেকে শুরু হয়? কথা হচ্ছে স্যার, ইমার্জেন্ট লিটারেসিটা শুরু হবে কবে থেকে? এটা শুরু হবে জন্ম থেকে। ইমার্জেন্ট লিটারেসিটা শুরু হবে জন্ম থেকে এবং চলবে আনুষ্ঠানিক শিক্ষার শুরুর আগ পর্যন্ত। অর্থাৎ ফর্মাল এডুকেশন স্টার্ট হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। জন্মের পর থেকে শুরু হলো এবং ফর্মাল এডুকেশন স্টার্ট হওয়ার আগ পর্যন্ত তার মধ্যবর্তী সময় সে যে কিছু শিখবে সবগুলো হচ্ছে কি তার ইমার্জেন্ট লিটারেসি।
ইমার্জেন্ট লিটারেসি অকার ইন দ্য আর্লি স্টেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং। এই যে আবির্ভূত সাক্ষরতা, এটা ইমার্জেন্ট লিটারেসির আরেকটা বাংলা বলেছে আবির্ভূত সাক্ষরতা। অনেক বাংলা অনেক কিছু বলতে পারে ভাই। তো উদীয়মান সাক্ষরতা সব পড়া এবং লেখার প্রাথমিক পর্যায়ে ঘটে, এটা সবের প্রাথমিক পর্যায়ে ঘটে। এটা একটা কি বলেছে আর্লি স্টেজ, সবের প্রথম স্টেজ যাকে বলা হয়। ইমার্জেন্ট ইনক্লুডস দ্য নলেজ, স্কিল, অ্যাটিটিউড দ্যাট এ চাইল্ড ডেভেলপমেন্ট টু রিডিং অ্যান্ড রাইটিং ইন দ্য আর্লি পিরিয়ড অফ চাইল্ডহুড। অদ্ভুত জ্ঞান দক্ষতা এবং মনোভাব অন্তর্ভুক্ত, যা একটি শিশু শৈশবকালের প্রথম দিকে পড়া এবং লেখার দিকে সে বিকাশ গ্রহণ করে। ফর এক্সাম্পল, এ চিলড্রেন ক্যান বিগিনস টু রাইট এ ড্র, থিং, হোল্ড এ বুক অ্যান্ড রিকগনাইজ সাম লেটার, সামটাইম দেয়ার সাউন্ড। অনেক সময় শিশুরা দেখবেন অনেক কিছু লিখছে, কি লিখছে সে এইভাবে আঁকিবুকি করছে, কি করছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার কাছে একটা মিনিং আছে, কিন্তু আপনার কাছে একটা মিনিংলেস। এই যে সে যে লেখাটা লিখবে এটাকে বলা হয় যে স্ক্রিবলিং। আর এই যে আঁকিবুকি করছে এটার মধ্যে তার কি হচ্ছে, তা ওই যে আমরা বলি কী বলবো, ইমার্জেন্ট লিটারেসির ক্ষেত্রে যে রাইটিং স্কিল যেটা রয়েছে, ইমার্জেন্ট লিটারেসি স্কিলের মধ্যে যে রিডিং এবং রাইটিং, এই রাইটিং স্কিলটা তার এখানে ডেভেলপড হচ্ছে। এই দেখুন, উদাহরণস্বরূপে একটি শিশু যদি বই ধরে একটি কিছু আঁকা জিনিস লিখতে শুরু করতে পারে, কিছু অক্ষর চিনতে পারে, কিছু সময় সেখানে শব্দ করতে পারে, তখন মনে করবেন যে না, তার ইমার্জেন্ট লিটারেসি হয়ে গেছে। It includes aspects such as oral language, basic alphabet knowledge, print awareness and early phonological awareness. এটা মৌখিক ভাষার যে মৌখিক বর্ণমালা জ্ঞান, এখানে তার যে কথা বলা স্পিকিং কোয়ালিটি, ওরাল ল্যাঙ্গুয়েজ মানে এখানে ওরাল বলতে আমরা বলতে পারি যে তার কথোপকথন দক্ষতা, এটাও কিন্তু এখানে তার বিকাশ ঘটতে পারে। বেসিক্যালি আলফাবেটিক্যালের ক্ষেত্রে তার নলেজ যেমন এ বি সি ডি এইগুলা তার ঘরে মা বাবা বই আমরা সবাই অনেক সময় শেখায় থাকি। তার ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এখানে ঘটে। প্রিন্ট অ্যাওয়ারনেস, যেমন এ এইভাবে লেখা হয়, বি এইভাবে লেখা হয়, এইচ এইভাবে লেখা হয়, এটা হচ্ছে কি তার প্রিন্টেড যে কপিগুলো আছে এইগুলো সে যদি দেখে ভালো করে জিনিসটা যদি চিনতে পারে তাহলে বুঝে নেবেন সেটা তার ইমার্জেন্ট লিটারেসি হয়ে গেছে ফর্মাল এডুকেশন স্টার্ট হওয়ার পূর্বে। তারপর দেখুন ইমার্জেন্ট কারিকুলাম, আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসলাম। এই পয়েন্টটা হচ্ছে কি ইমার্জেন্ট কারিকুলাম। তো ইমার্জেন্ট কারিকুলাম মানে কি স্যার? ইট ইজ এ ফিলোসফি অফ টিচিং অ্যান্ড ওয়ে অফ প্ল্যানিং। এটা হচ্ছে ফিলোসফি অফ টিচিং অ্যান্ড ওয়ে অফ প্ল্যানিং, অর্থাৎ উদীয়মান পাঠ্যক্রম হচ্ছে শিক্ষাদের একটি দর্শন এবং পরিকল্পনা। আচ্ছা, প্রথমে আমরা জানি কারিকুলাম মানে কি। কারিকুলাম জানুন তো, কারিকুলাম মানে কি? তো কারিকুলাম মানে একটা ফ্রেমওয়ার্ক। কারিকুলাম মানে হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক, যে সিস্টেমের মাধ্যমে একটা সম্পূর্ণ একটা কোর্স ডেভেলপড হয় আমরা বলতে পারি, বা একটা সম্পূর্ণ সিলেবাস কন্টেন্ট সব কিছু যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এটা হচ্ছে কি একটা কারিকুলাম। আর এই ইমার্জেন্ট কারিকুলামটা হচ্ছে গিয়ে এই যে শিশুটা স্কুলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শিশুরা কিভাবে শিখবে, কি উপায়ে শিখবে, কি করে শিখবে, এটা হচ্ছে তার একটা দর্শন এবং তার একটা পরিকল্পনার উপায়, একটা প্ল্যান। তো কারিকুলাম দ্যাট ফোকাসেস অন বিং রেসপন্স টু চিলড্রেন ইন্টারেস্ট টু ক্রিয়েট মিনিংফুল লার্নিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ কারিকুলাম কি? কারিকুলাম এখানে দেখুন একদম ক্লিয়ার দেওয়া আছে কি, পাঠ্যক্রম যা অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা তৈরি করতে শিশুদের আগ্রহের প্রতিক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। পাঠ্যক্রম এই যে কারিকুলাম, যেটা কারিকুলামটা হচ্ছে কি একটা অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা তৈরি করে, একটা অর্থপূর্ণ কোনো কিছু একটা শেখার একটা এক্সপিরিয়েন্স সে এখান থেকে তৈরি করবে এবং শিশুদের আগ্রহের প্রতিক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করবে। অর্থাৎ শিশুরা যাতে এখান থেকে শিখতে পারে এমন একটা কারিকুলাম তৈরি করতে হবে যেখানে মানে আমরা যদি শিশুদের শেখাতে চাই তাহলে শিশুরা সেখানে একটা মনোযোগ সহকারে তারা শিখতে পারে, এটা একটা ক্রিয়েট মিনিংফুল লার্নিং এক্সপিরিয়েন্স হতে পারে। তো কারিকুলাম ইজ চাইল্ড ইনিশিয়েটেড, কোলাবোরেটিভ অ্যান্ড রেসপন্সিভ টু দ্য চিলড্রেন নিডস। পাঠ্যক্রম হলো শিশুর উদ্যোগে সহযোগিতামূলক এবং শিশুদের চাহিদার প্রতি প্রতিক্রিয়াশীল। কারিকুলাম হচ্ছে কি চাইল্ড ইনিশিয়েটেড, কোলাবোরেটিভ, মানে পাঠ্যক্রম হলো শিশুর উদ্যোগে সহযোগিতামূলক, শিশুকে যাতে সহযোগিতা করতে পারে এবং শিশুদের চাহিদার প্রতি প্রতিক্রিয়াশীল। শিশুরা কি চাচ্ছে, শিশুদের কি প্রয়োজন, শিশুদের চাহিদা যদি সেখানে ফুলফিল করতে পারে তখন সেটা আমাদের কারিকুলামের মধ্যে পড়বে। ইমার্জেন্ট কারিকুলামটা মানে কি আমরা এইমাত্র দেখলাম, যেটা ইমার্জেন্ট কারিকুলাম ইজ অ্যান আর্লি এডুকেশন অ্যাপ্রোচ। এটা হচ্ছে আর্লি এডুকেশন। আর্লি এডুকেশন মানে ফর্মাল এডুকেশন স্টার্ট হওয়ার আগের যে এডুকেশন, এই এডুকেশনের অ্যাপ্রোচ হোয়ার টিচার ডিজাইন প্রজেক্ট ইউনিক
টু এ চাইল্ড অর এ গ্রুপ অফ চিলড্রেন, যেখানে শিশুরা কিছুটা ডিজাইন তৈরি করতে পারে, শিক্ষকরা কিছুটা ডিজাইন তৈরি করতে পারে। ইমার্জেন্ট কারিকুলাম ইজ এ ফ্রেমওয়ার্ক ফর চাইল্ড সেন্ট্রিক অর্থাৎ প্লে বেসড লার্নিং। ইয়েস, ইমার্জেন্ট কারিকুলামটা এইভাবে ফ্রেমওয়ার্ক করা হয়, এটা অর্থাৎ এখানে শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে শিশুদেরকে শেখানো যায়। এখানে এমনভাবে সেটা চাইল্ড সেন্টার্ড করা যায় বা প্লে বেসড করা যায়, ঠিক আছে। ইমার্জেন্ট কারিকুলাম সবসময় বেসড থাকবে, একটা মাথায় রাখবেন। ইমার্জেন্ট কারিকুলাম সবসময় বেশিরভাগ সময় বেসড থাকবে চাইল্ড সেন্ট্রিক, কারণ ছোট্ট শিশুরা যারা এখনও স্কুলে ভর্তি হয়নি, তাদেরকে আমি শেখাবো কী করে? তো তাদেরকে শেখাতে গেলে স্যার আমাকে খেলাধুলার মাধ্যমে শেখাতে হবে। তো খেলাধুলা মানে কি চাইল্ড সেন্ট্রিক, ঠিক আছে না? সুতরাং এখানে চাইল্ড সেন্ট্রিক বা প্লে বেসড লার্নিংয়ের মাধ্যমে আমরা ইমার্জেন্ট কারিকুলামটাকে ফ্রেমওয়ার্ক করতে পারি, ঠিক আছে। টিচার অ্যাক্ট এজ এ ফ্যাসিলিটার অর অবজারভার। এখানে টিচারের যে অ্যাক্ট হবে বা টিচার কী হিসাবে কাজ করবেন, টিচার একজন ফ্যাসিলিটার হিসাবে কাজ করবেন, সাহায্যকারী হিসাবে, বা একজন অবজারভার বা তিনি পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন। হি বিলিভস দ্যাট চিলড্রেন আর ক্যাপাবল অ্যান্ড কম্পিটেন্ট টু এঙ্গেজ ইন দেয়ার ওন লার্নিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বাস করেন শিশুরা বিশ্ব সম্পর্কে তাদের নিজস্ব শেখার সাথে জড়িত হয়ে সক্ষম এবং যোগ্য। তিনি বিশ্বাস করেন যে শিক্ষক এখানে বিশ্বাস করবেন, কি বিশ্বাস করবেন? যে শিশুদের আমরা যা শেখাবো সেটা শিশুরা খুব ভালো করে, যাতে শিশুরা এখান থেকে শিখতে পারে। চিলড্রেন আর অ্যাক্টিভ ইন সোশিয়াল লার্নার। শিশুরা সবসময় কি হয়? শিশুরা সবসময় কিন্তু সক্রিয় থাকে, এটা মাথায় রাখবেন। শিশুরা কখনো নিষ্ক্রিয় বা শিশুরা যদি প্যাসিভ হয়, আপনি যে কোনো অপশনে কিন্তু কেটে দেবেন। চাইল্ড আর অলওয়েজ অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল লার্নার, তারা সমাজের মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারে। চিলড্রেন ব্রিংস ভ্যালুয়েবল নলেজ, আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স। শিশুরা মূল্যবান জ্ঞানের ধারণা এবং অভিজ্ঞতা নিয়ে আসে। শিশুরা তারা জন্ম থেকেই বা তারা যখন স্কুলে আসে বা স্কুলে আসার আগ থেকেই তাদের মধ্যে এই যে নম চমস্কি বলেছিলেন যে তাদের মধ্যে এলইডি বলে ডিভাইস কাজ করে, আমরা বলেছিলাম। তো এই ডিভাইসের মধ্যে আমরা কি দেখেছিলাম? যে এই ডিভাইসের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ ভাষা শেখা তারা জন্মগত ক্ষমতার অধিকারী, অর্থাৎ তারা জ্ঞানের ধারণা এবং অভিজ্ঞতা তারা নিয়েই আসে। তারপর থেকে ইমার্জেন্ট সলিউশন। তো ইমার্জেন্ট সলিউশন বলে আরেকটা পয়েন্ট ছিল আমাদের। তো ইমার্জেন্ট কারিকুলাম আমরা বুঝলাম এতক্ষণ, তারপর আমরা বুঝলাম ইমার্জেন্ট লিটারেসি, এবার আমরা বুঝবো ইমার্জেন্ট সলিউশন। তো ইমার্জেন্ট সলিউশন বলতে এই একই কথা যদি আমার ভাষায় বলি, তো এই যে ছোট্ট শিশুরা স্কুলে যাওয়ার আগে তাকে আমরা যেভাবে শেখাবো, যে সিস্টেমে যেভাবে শেখাবো, যে মাধ্যমে শেখাবো, বা যে ডিজাইন করব যেভাবে, এটা হচ্ছে একটা কারিকুলাম। যে শিখবে, যে যা কিছু শিখুক, এটা হচ্ছে কি তার ইমার্জেন্ট লিটারেসি। আর এই শিখতে গেলে তার যে সমস্যা হবে, ধরে নিন আমি একটা ছোট শিশু, সেই স্কুলে যাওয়ার আগে তাকে আমি কিছু শেখাবার চেষ্টা করছি এবং এখানে কোনো একটা সে সমস্যায় পড়ছে, যে তাকে আমি কোনো একটা প্রশ্ন করলাম, যে প্রশ্নটা সে সমস্যা সমাধান করতে পারছে না। তো এই সময় সে যদি এই সমস্যা সমাধান করতে পারে, তাহলে এটাই হচ্ছে কি ইমার্জেন্ট সলিউশন, ঠিক আছে। তো ইমার্জেন্ট সলিউশন when a child solve the problem in his or her level, that is known as emergent solution. জরুরি সমাধান, এটাকে বলা হয় জরুরি সমাধান বা অনপেক্ষিত সমাধান বা উৎপেক্ষিত সমাধান বা উদীয়মান সমাধান, যে কোনো কিছু আপনার পাবেন, বা উদ্গমী সমাধান। সেই ইমার্জেন্ট সলিউশনটা এমন একটা সলিউশন যখন শিশু তার লেভেলে এই সমস্যাটা সমাধান করতে পারে, তার লেভেলে। আজকে একটা ছোট্ট শিশু, আজকে আপনাকে যদি বলা হয় 2 আর 2 কত হবে, আপনি জরত করে বলে দেবেন 2 আর 2 4 হবে। কিন্তু ছোট্ট শিশু, সে আজ স্কুলে ভর্তি হয়নি, তাকে কিন্তু 2 আর 2 4 হবে, তাকে শেখাতে কিন্তু বাকি একটু কষ্ট হবে। তো এই সমস্যা যদি এই একটা সমস্যা, তাকে আমি ধরে নিলাম 2 আর 1 3 হবে, এটা আমি তাকে শেখালাম। এবার যদি 2 আর 2 কত হবে, এটা যদি সে বের করতে তার একটু সমস্যা হয়, তো এই সমস্যা থেকে সে কী করে বের করবে, সে যদি বের করতে পারে এই প্রবলেমটা, দ্যাট ইজ কল, এটা তার সলিউশন। অর্থাৎ এমন একটা প্রবলেম, এ চাইল্ড সলভ দ্য প্রবলেম, একটা শিশু প্রবলেমটা সমাধান করতে পারে ইন হিজ অর হার লেভেল, সে তার নিজের লেভেলে সে যদি এই প্রবলেমটা সমাধান করতে পারে, তো এটাকেই আমরা কি বলবো, ইমার্জেন্ট সলিউশন বলবো, ঠিক আছে। তো এবারে দেখি আমরা চলে আসি অডিও লিঙ্গুয়াল মেথড। দেখুন আজকের আমাদের যে ক্লাস, এই ক্লাসটা আমরা এমনভাবে ডিজাইন করেছি, পুরো একটা ম্যারাথন ক্লাস হবে এবং একটা কী বলবো, একটা পুরো ব্রিফ আইডিয়া আপনারা পাবেন
পুরো অল টপিক কভার করব এখানে, ঠিক আছে, প্রত্যেকটা টপিক এখানে কভার করব। সুতরাং ক্লাসটা একটু দীর্ঘ হবে, অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে, ম্যারাথন ক্লাস হচ্ছে। তো দেখুন, তারপরে টপিক হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। প্রত্যেকটা টপিক নিয়ে অ্যানালাইজ করব, ছোট ছোট করে ডিসকাস করব, একদম মানে হাইলাইট, পরীক্ষার আগের আপনারা দেখতে পারেন এক ঝলক। তো অডিও লিঙ্গুয়াল মেথড মানে কি, এটার পরিচিতি যদি দেখি তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্বিতীয় ভাষা শেখার একটা অন্যতম মাধ্যম হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। এটা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে অডিও লিঙ্গুয়াল মেথডকে সংক্ষেপে ALM বলা হয়। কেন বলা হয় দেখতে পাচ্ছেন, এখানে A, এখানে L, এখানে M রয়েছে, আর আমরা দেখার প্রয়োজনে ALM বলা হয়। দ্বিতীয় ভাষা অর্জনের ক্ষেত্রে অডিও লিঙ্গুয়াল মেথড সবচেয়ে প্রাচীনতম এবং প্রতিষ্ঠিত একটি পদ্ধতি বা মেথড। দ্বিতীয় ভাষা অর্জনের ক্ষেত্রে, এখানে প্রথম ভাষা বলা হয়নি, কিন্তু এটা অডিও লিঙ্গুয়াল মেথডটা সবসময় মনে রাখবেন দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে। তো দ্বিতীয় ভাষা অর্জনের ক্ষেত্রে অডিও লিঙ্গুয়াল মেথড সবচেয়ে প্রাচীনতম এবং একটা প্রতিষ্ঠিত একটা মেথড। মেথড বলতে মূলত বোঝায় টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় ভাষা শেখার একটি মাধ্যম। মেথড বলতে আমরা কি বুঝতে পারি, মেথড বলতে আমরা ওইটা বুঝি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা যেটা রয়েছে ওই দ্বিতীয় ভাষা শেখার এটা হচ্ছে একটা মাধ্যম। অডিও লিঙ্গুয়াল মেথডকে আবার অনেকে আর্মি মেথড বলে থাকে। অডিও লিঙ্গুয়াল মেথডকে আবার কি মেথড বলা হয়, আর্মি মেথড। এই আর্মি মেথড বলার কারণ হচ্ছে এই মেথডে ইনস্ট্রাক্টর যে ইনস্ট্রাকশন দেবে, লিসেনার অর্থাৎ স্টুডেন্টকে শুধুমাত্র সেই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। দেখুন এখানে অডিও লিঙ্গুয়াল মেথডের কিন্তু কিছুটা ডিমেরিটস আছে। এখানে এই মেথডকে আর্মি মেথড বলা হয় কারণ এই মেথডে একজন ইনস্ট্রাক্টর ধরে নিন একজন টিচার রয়েছেন, টিচার অ্যাক্ট অ্যাজ এ ইনস্ট্রাক্টর। এখানে মনে রাখবেন টিচার অ্যাক্ট অ্যাজ এ ইনস্ট্রাক্টর মানে টিচার শুধু ইনস্ট্রাকশন দেবেন, তিনি বলে দেবেন যে তোমাকে এইভাবে করতে হবে। তো টিচার যদি বলেন এইভাবে করতে হবে, তার মানে এইভাবেই করতে হবে, শিশুরা আর কোনো চেঞ্জ করতে পারবে না। তো একজন ইনস্ট্রাক্টর থাকবে যে কী করবে, ইনস্ট্রাকশন দেবে, এবং লিসেনার বা যারা শুনবে বা যারা ছাত্রছাত্রী আছে তারা শুধুমাত্র সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে এবং বারবার বলার মাধ্যমে বাক্যের স্ট্রাকচার বা ডায়লগ তারা মুখস্থ করবে। দেখুন মুখস্থ করা নেগেটিভ ওয়ার্ড, কিন্তু সে অডিও লিঙ্গুয়াল মেথডে কিন্তু সেরকম করানো হয়। এখানে স্টুডেন্টদের কোনো মতামত গ্রহণযোগ্য করা হয় না। অডিও লিঙ্গুয়াল মেথডে কী করা হয় না, স্টুডেন্টদের মতামত এখানে গ্রহণ করা হয় না। আর এই মেথডটি প্রধানত কমিউনিকেটিভ কমপ্লিটেস্ট বা কমন কমিউনিকেটিভ স্ট্রাকচারকে ফোকাস করে। যাই হোক, তো এটার মূল ধারণা কি দেখি। মূল ধারণা আমরা মোটামুটি একটা বুঝলাম এটা কি, একদম হাইলাইট যদি দেখি তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড মানে কি, এটা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যবহার হয় এবং এখানে একজন ইনস্ট্রাকশন থাকেন, তিনি যা ইনস্ট্রাকশন দেবেন লিসেনার বা স্টুডেন্টরা তাই করবে, আর বারবার সেটা উচ্চারণের মাধ্যমে সেই স্ট্রাকচার বলুন বা ডায়লগ বলুন বা যা শিখতে যাচ্ছে সেটা মুখস্থ হয়ে যাচ্ছে। এখানে স্টুডেন্টদের কোনো প্রাধান্য নেই, সুতরাং ইনস্ট্রাকশন বা টিচারে ওভারঅল রোল প্লে করেন। মূল কথা এখানে তার মূল ধারণা বা কি কনসেপশনে কি বলেছে দেখা যাক। অডিও লিঙ্গুয়াল মেথডকে আর্মি মেথড বলা হয়, এই মেথডকে সংক্ষেপ ALM। এই জিনিসগুলো তিনটা বিষয়ের উপর গুরুত্ব জোর দেয়। অডিও লিঙ্গুয়াল মেথডটা তিনটা বিষয়ের উপর জোর দেবে। বারবার পড়ার মাধ্যমে, কি বলেছে দেখি, বারবার পড়ার মাধ্যমে একটা নির্দিষ্ট অভ্যাস সেখানে গঠন করা। একটা জিনিস যদি আমি বারবার পড়ি তো বারবার পড়তে পড়তে কী হবে, একটা নির্দিষ্ট অভ্যাস আমার গঠন হয়ে যাবে। আনুষ্ঠানিক ভাষা অর্থাৎ কাঠামোগত ভাষার উপর জোর প্রদান করে। এই যে ভাষাটা বা আমরা যে বলি অডিও লিঙ্গুয়াল মেথডটা, এই মেথডে কী করে, আনুষ্ঠানিক ভাষা অর্থাৎ যেটা কাঠামোগত ভাষা যেটা আমরা শিখবো টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটার উপরে বারবার জোর প্রদান করতে হয়। অডিও লিঙ্গুয়াল মেথড কোনো সুস্পষ্ট ব্যাকরণ নির্দেশ করে না, অর্থাৎ এখানে বাক্যের সিনথেটিক ব্যাখ্যা দেওয়া হয় না, এখানে কোনো ব্যাকরণ নির্দেশ করছে না, 1 নম্বর। 2 নম্বর, আনুষ্ঠানিক ভাষা অর্থাৎ কাঠামোগত যে ভাষার উপর জোর দিতে হবে। আর বারবার পড়ার মাধ্যমে একটা জিনিস অভ্যাস গঠন হয়, যার কারণে বাচ্চারা অনেক সময় মুখস্থের মাধ্যমেই তারা শিখে ফেলতে পারে। তো অডিও লিঙ্গুয়াল মেথডের উদ্দেশ্য কী কী দেখি, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। বিদেশি ভাষায় কথোপকথনের দক্ষতা অর্জন। অনেক সময় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু বাংলা, তো বাংলার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ভাষাটা জেনারেলি ইংরেজি হবে। তো এই যে ইংরেজি ভাষাটা আমরা অনেক সময় আমাদের কী হয়, শিখতে হয়, ঠিক আছে, অনেক সময় মজবুরির ক্ষেত্রেও কিন্তু শিখতে হয়। তো বিদেশি ভাষায় আমরা ইংলিশে যারা কথা বলতে পারি, অনেকে ভাবে বা উনি ইংলিশে কথা বলতে পারেন, উনি না জানি কত মহান, অর্থাৎ এই যে মহানতা দেখানোর জন্য কিন্তু অনেক সময় সেই দ্বিতীয় ভাষা শিখতে হয়।
তো বিদেশি ভাষায় কথোপকথনের দক্ষতা অর্জন করতে হবে। বিদেশি ভাষায় যদি কথা বলতে পারি তাহলে মানে আমার ট্যালেন্ট, হাই ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্ট আমাকে বোঝা যাবে। তো সেই দক্ষতা অর্জনের জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজি কোর্সের চাহিদা বৃদ্ধি করা, রাইট। শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের দক্ষতা বিকাশ করা। আচ্ছা দেখুন, যোগাযোগের দক্ষতা বিকাশ করা, আমরা যত বেশি ভাষা শিখব তত কিন্তু যোগাযোগের দক্ষতা আমাদের বেশি হবে। কারণ আজকে যদি আমি গুয়াহাটিতে যাই এবং গুয়াহাটিতে গিয়ে আমি যদি আসামিস কথা যদি না জানি, কারণ গুয়াহাটি আমরা হচ্ছে আসামের হচ্ছে মেন সিটি এবং আসামের যে ভাষা সেটা হচ্ছে কি অসমীয়া ভাষা। তো গুয়াহাটির যে আমাদের আসামের যে ক্যাপিটাল আছে দিসপুর, তো এখানে যদি আমরা যদি যাই, ঠিক আছে, তো গুয়াহাটিতে যদি আমরা যাই, গুয়াহাটি মেইন শহরে পানবাজার বলুন বা পল্টন বাজার বলুন, যেখানেই বলুন যদি আমরা যাই, তাহলে এখানে গিয়ে যদি আমরা অ্যাসামিস যদি কথা ভালো করে না বলতে পারি তাহলে কিন্তু সেই সেখানকার যে মানুষগুলো থাকবে তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগটা ঠিক ভালো হবে না। সেম টু সেম যদি আমি নেপাল যাই, তো নেপাল গিয়ে যদি আমি নেপালি ভাষা যদি না জানি, তাদের সঙ্গে নেপালি ভাষা যদি কথা বলতে না পারি, তাহলে সেই নেপালের মানুষের সঙ্গে কিন্তু আমার কমিউনিকেশনটা ভালো হবে না। সুতরাং সেই যোগাযোগের দক্ষতা বিকাশের জন্য আমাদের সেই দ্বিতীয় ভাষা শিখতে হয়, আর দ্বিতীয় ভাষাটা আমরা এই পদ্ধতিতে শিখতে পারি। এটা মূল কথা। তো তারপর দেখি এই মেথডের মূল উদ্দেশ্য কী বলেছে। আচ্ছা, ডায়লগ হলো অডিওলিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা উদ্দেশ্য পড়লাম, এবার দেখব বৈশিষ্ট্য। এটার হচ্ছে ডায়লগ। অডিওলিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য হচ্ছে ডায়লগ। বাক্যের গঠন মুখস্থ করা। আরে ভাই, এখানে দেখুন, ডায়লগ হচ্ছে অডিওলিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য। বাক্যের গঠন মুখস্থ করা, বারবার পুনরাবৃত্তি করে পড়ার মাধ্যমে বাক্যের প্যাটার্ন মুখস্থ করা, ব্যাকরণের কোনো ব্যাখ্যা নাই, যেগুলো আমরা একটু আগে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে কি তার মূল বৈশিষ্ট্য। তারপর এখানে দেখুন শব্দভাণ্ডার রয়েছে সীমিত, শব্দভাণ্ডার থাকছে সীমিত। ধ্বনিতত্ত্বের উপর জোর প্রদান। এখানে ধ্বনিতত্ত্বের উপর কিন্তু জোর প্রদান দেওয়া হয়, মানে সাউন্ডের উপর জোর দেওয়া, মানে আমি কত ভালো করে ফ্লুয়েন্সিতে আমি তার ভাষাটা বলতে পারছি, এটা এখানে জোর দেওয়া হয়। টার্গেট ল্যাঙ্গুয়েজ ভিত্তিক শিক্ষা দেওয়া। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো আমি একটা ভাষা শিখতে যাচ্ছি, আমি ধরনের ইংলিশ শিখতে যাচ্ছি, তো সেই ইংলিশটাই আমি শিখবো, তো ইংলিশকে বেস্ট করেই কিন্তু আমাকে শিক্ষাদান পদ্ধতি দেওয়া হয়, শিক্ষাদান দেওয়া হয়। মাতৃভাষার খুব কম ব্যবহার বা ব্যবহার নাই বললেই চলে। এখানে সেই দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে বা অডিওলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে মাতৃভাষার কোনো ভূমিকা নাই, এটা আমরা বলতে পারি। ভাষা পরীক্ষাগার প্রবর্তন, এটাও বলা যায়। আচ্ছা, তো এখানে দেখুন অডিওলিঙ্গুয়াল মেথডের মাধ্যমে ভাষা শিক্ষার বিশেষ কৌশল। তো কৌশলগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি, তবু আরেকবার আমরা দেখে নিই। ব্যবহারযোগ্য ভোকাবুলারি এবং বাক্যের সাধারণ গঠনকে অনুসরণ করে কথোপকথনের মাধ্যমে ভাষা শেখানো হয়। অনেকগুলো ব্যবহারযোগ্য ভোকাবুলারি, যে ভোকাবুলারিগুলো অনেক সময় ব্যবহারযোগ্য, মানে কিছু কমন টার্ম ইউজ করা হয়, কিছু কমন টার্ম ইউজ করা হয় এবং বাক্যের যে সাধারণ গঠন, এই গঠনকে অনুসরণ করে এই কথোপকথনের মাধ্যমে এই ভাষাটা শেখানো হয়। এই মেথডে বাক্যের সাধারণ স্ট্রাকচারকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং জটিল স্ট্রাকচার বা কমপ্লেক্স স্ট্রাকচারকে প্রাধান্য দেওয়া হয় না। এই বাক্যের সাধারণ যেটা বাক্যের যেটা স্ট্রাকচার আছে, এই সাধারণ বাক্য স্ট্রাকচারকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং বাক্যটা যদি কঠিন বা একটু জটিল হয় স্ট্রাকচারটা বা কমপ্লেক্স হয়, তখন এই বাক্যের দিকে আমরা ফোকাস করবো না। আরে ভাই, এটা ছাড়ো, এই সহজভাবে যেভাবে শেখা যায় এইভাবে শেখার চেষ্টা করো, ঠিক আছে। যেমন কমপ্লেক্স স্ট্রাকচার যদি দেখি, দিস লেটার হ্যাজ বিন সেন্ড টু ইউ বাই মিস্টার খান, এটা হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার। তো এটাকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা কমন স্ট্রাকচারে যাই। মিস্টার খান সেন্ডস ইউ দিস লেটার, আমরা ম্যাক্সিমাম এই টাইমেই শিখি, এইরকমভাবে সহজভাবে আমরা শেখার চেষ্টা করি। মিনিং কিন্তু দুটারই কিন্তু মিনিং দেখুন এক মিনিং দাঁড়াচ্ছে। দিস লেটার হ্যাজ বিন সেন্ড টু ইউ বাই মিস্টার খান, এই লেটারটি মিস্টার খানের দ্বারা আপনাকে পাঠানো হয়েছে, আর মিস্টার খান আপনাকে একটি চিঠি পাঠিয়েছেন। জিনিসটা দুটোই কিন্তু অর্থ সমানই দাঁড়িয়েছে, কিন্তু আমরা সে কমন স্ট্রাকচার বা সহজ স্ট্রাকচার যেটা রয়েছে এইভাবে আমরা শেখার চেষ্টা করি, কিন্তু সেই কঠিন যেটা বা একটু কমপ্লেক্স যেটা সেটা আমরা শেখার চেষ্টা বা চিন্তাধারা করার চেষ্টা আমরা করি না। পুনরাবৃত্তির মাধ্যমে বাক্যের সংলাপ লাইন বাই লাইন মুখস্থ করা। এখানে দেখুন পুনরাবৃত্তির মাধ্যমে, পুনরাবৃত্তি মানে বারবার একই কথা বারবার বলতে 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 সে বাক্যের যে সংলাপ বা লাইনগুলো সেইগুলো লাইন বাই লাইন মুখস্থ করা। উচ্চারণ একদম নেটিভদের মতো করা, নেটিভদের মতো করা মানে যেরকম উচ্চারণ করা হয়েছে ঠিক সেম টু সেম আমাদের উচ্চারণ করতে হবে, তখন আমরা জিনিসগুলো খুব ভালো করে তাদের শেখাতে পারবো, বুঝাতে পারবো। ন্যাচারাল টিচিং মেথড, কারণ ভাষা শিক্ষার 4টি মাধ্যমকে এই মেথড সম্পূর্ণভাবে অনুসরণ করে এবং লিসেনিং এবং স্পিকিং এই স্টেজকে রিডিং এবং রাইটিংয়ের স্টেজের আগে প্রাধান্য প্রদান করে।
পারফেক্ট পার্টিসিপেশনের কারণে এটা আমরা অলরেডি ডিসকাস করেছি একটু আগে, যাই হোক। আচ্ছা, এবার দেখুন অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের কিছুটা সুবিধা যদি দেখি, তাহলে সুবিধাগুলো একবার হাইড দেখে নেই। লিসেনিং এবং স্পিকিংয়ের উপর বেশি জোর প্রদান করে, যার ফলে শিক্ষার্থীরা খুব দ্রুত ভাষা শিখতে সক্ষম হয়। এখানে লিসেনিং এবং স্পিকিং, খুব আমি যা বলছি মন দিয়ে শুনো এবং যা বলছি তা তুমি আবার বলো। এখানে সেই লিসেনিং এবং স্পিকিংয়ের উপর খুব বেশি জোর দেওয়া হয়, যার ফলে শিক্ষার্থীরা খুব ভাষাটা দ্রুত শিখতে পারে। সঠিক উচ্চারণ শেখানো হয়। উচ্চারণ মানে যেমন উচ্চারণ করছি তেমনি উচ্চারণ করো। প্রনাউন্সিয়েশনটা আমি যেরকম করছি সেরকম করো। গ্রামাটিক্যাল ভেক্টর নো, গ্রামাকে এখানে ব্যাকরণকে কোনো ভূমিকা দেয় না ঠিক, কিন্তু উচ্চারণকে কিন্তু ভূমিকা দেয়। সঠিক উচ্চারণ শেখানো হয়। এই মেথডে ক্লাস সাইজ মেনটেন করে না, গুটি কয়েক ব্যবহারযোগ্য ভোকাবুলারি শেখানো হয়। কয়েকটা ভোকাবুলারি শিখলে কিন্তু কাজটা হয়ে যায়। এভারেজ স্টুডেন্টদের জন্য ভাষা শেখার একটা সঠিক মাধ্যম। এভারেজ মানে কয়েকটা ছাত্রের জন্য ক্লাসটা খুব সমস্যা নেই। এবার দেখুন অসুবিধা, অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের কিছু অসুবিধা আছে। কী অসুবিধা কি? একই সাথে ভাষা শেখার 4টি স্কেলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখানে দেখুন প্রথমে এখানে শুধু লিসেনিং এবং স্পিকিংকে দেওয়া হয়েছে, তাহলে রিডিং এবং রাইটিং কী দোষ করলো? শুধু এখানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই 4টিকে একই সঙ্গে বা একই স্কেলে বা একই মাত্রায় গুরুত্ব দেওয়া হয় না, এটা একটা তার নেগেটিভ পয়েন্ট। শব্দের অর্থকে অবহেলা করা হয়। শব্দের অর্থ কী বলেছে সেটা দেখার দরকার নেই, সুতরাং ভোকাবুলারি কিছুটা মুখস্থ করলেই পারলো, উচ্চারণ কিছুটা সুন্দরভাবে হলেই হলো। শুধুমাত্র বাক্যের প্যাটার্ন অনুশীলন এবং মুখস্থ করার কারণে এটি একটি যান্ত্রিক পদ্ধতি। অনেক সময় সেই বাক্যের প্যাটার্নগুলো অনুশীলন করো এবং বাচ্চারা অনেক সময় মুখস্থ করলো, সে মুখস্থ করতে করতে অনেক সময় কিছুটা ভুলে যায়, তাই নিজে থেকে নিজে কিছুটা তারা পরবর্তী সময় তারা তৈরি করতে পারে না, যেটা তার কিছু সমস্যা হয়। কঠোর পরিশ্রমী শিক্ষার্থীর জন্য এটা শুধুমাত্র লাভজনক। যারা শিক্ষার্থীরা যারা কঠোর পরিশ্রম রয়েছে তারা লাভজনক করতে পারে, এবং যারা কিছুটা মানে নিজে বুঝে আমি শিখবো এই ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে অডিও ল্যাঙ্গুয়েজ মেথডটা হয় না। তো যাই হোক, পরিশেষে আমরা বলতে পারি এই মেথডের মাধ্যমে খুবই দ্রুত দ্বিতীয় ভাষা শেখা সম্ভব। যদি বলা হয় তো দ্বিতীয় ভাষা শিখতে গেলে কোন মেথডটা সবচেয়ে বেশি কার্যকরী, তাহলে মনে রাখবেন এই পদ্ধতির নাম হচ্ছে কি ALM পদ্ধতি, অডিও ল্যাঙ্গুয়েজ মেথড। তারপর দেখি আমরা পরবর্তী যে টপিকে চলে আসলাম, এটা হচ্ছে টাইপস অফ রিডিং। এখানে দেখুন আমি বারবার বলছি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেব, প্রত্যেকটা জিনিস। টাইপস অফ রিডিং, এটা হচ্ছে কি ইন্টেনসিভ রিডিং আর এটা হচ্ছে স্ক্যানিং। আমি দুটোকে একই সঙ্গে রেখেছি। দেখুন ইন্টেনসিভ রিডিংয়ের বাংলা হচ্ছে নিবিড় পাঠ বা সুসংহত। স্ক্যানিং মানে পুঙ্খানুপুঙ্খ বা বিশ্লেষণমূলক পাঠ। এবার ইন্টেনসিভ রিডিং মানে কি? প্রথমে একটা দেখবো ইন্টেনসিভ রিডিং মানে কি। ইন্টেনসিভ রিডিং মানে হচ্ছে ডিটেলস অফ স্টাডি। একটা জিনিস আমি কি করব, অধিক মনোযোগ সহকারে পড়বো। যে জিনিসটা আমি খুব মনোযোগ সহকারে পড়ছি, যেমন আপনি আমার ক্লাসটা দেখছেন, এবারে এই ক্লাসটা আপনি খুব মনোযোগ সহকারে দেখছেন। এই যে আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখছেন, কারণ কেন দেখছেন? কারণ জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার পরীক্ষায় কাজে লাগবে, আর পরীক্ষায় কাজে লাগলে আপনি ভালো একটা নাম্বার গেইন করবেন। ভালো নাম্বার গেইন করলে আপনি একটা চাকরি পাবেন, অর্থাৎ তার পিছনে আপনার টার্গেট আছে। গতিকে আপনি কি করছেন, এই পার্টটাকে খুব ইন্টেনসিভ রিডিং করছেন, অর্থাৎ খুব ডিটেল স্টাডি করছেন, মনোযোগ সহকারে পড়ছেন। অধিক মনোযোগ সহকারে পড়া, দ্যাট ইজ কল্ড ইন্টেনসিভ রিডিং। তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবেন, ডিপলি আন্ডারস্ট্যান্ড। শুধুমাত্র পড়লেই হবে না, তার আগে সবচেয়ে প্রথমে বলে রাখি হোয়াট ইজ রিডিং। হোয়াট ইজ রিডিং? রিডিং মানে শুধু আপনি এখানে কি লেখা আছে সেটা পড়ে নিলেন, সেটা আপনার রিডিং নয়। রিডিং হচ্ছে এখানে কি লেখা আছে ওই জিনিসটা পড়ে আপনি যদি ঠিকঠাক আন্ডারস্ট্যান্ড করতে পারেন, জিনিসটা যদি বুঝতে পারেন যেখানে কি লেখা আছে, দ্যাট ইজ আপনার রিডিংটা সাকসেস। ঠিক আছে, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনি একটা যদি কী লেখা ছিল এখানে যদি বুঝতে না পারেন, তাহলে এই লেখাটা দেখে কিন্তু আপনার কোনো ফায়দা নেই। আপনাকে প্রথমে বুঝতে হবে, দেখতে হবে, ঠিক আছে, তারপরে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো যাই হোক, ইন্টেনসিভ রিডিং বুঝতে পারলাম। নিবিড় পাঠ বা সুসংগত মানে কি ডিটেলস অফ স্টাডি, যে জিনিসটা আমরা খুব ভালো করে ডিটেলসে পড়বো। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে এবং জিনিসটা খুব ভালো করে ডিপলি পড়তে হবে। আর স্ক্যানিংটা হচ্ছে সেম জিনিস, স্ক্যানিংটাও সেম জিনিস। স্ক্যানিং একটা কথা বলে রাখি, স্ক্যানিং বলতে ধরে নিন আপনি কোনো একটা জিনিস খুঁজছেন, যেমন একটা পত্রিকা, একটা পেপার, আজকের পেপার। তো আপনি জানেন যে আজকে হচ্ছে আমার 24 তারিখ। তো 24 তারিখের নিউজ পেপারে আপনার নামে একটা কিছু একটা প্রকাশ পেয়েছে। আপনার একটা গুড বিহেভিয়ার বা আপনি একটা খুব ভালো কাজ করেছেন, গুড টাস্ক। তো আপনার সেই ভালো কাজটা আজকের সেই 24 তারিখের পেপারে আজকে সেটা প্রকাশ পাবে। তো আপনি কী করছেন, পত্রিকাটা হাতে নিয়েছেন, হাতে নিয়ে আপনি
শুধুমাত্র এই আপনি যে আপনার যে কাজ, আপনি যে কাজ করেছেন এই জিনিসটা পেপারে ছাপা হয়েছে, আপনি জানেন কেউ একজন আপনাকে বলেছে, আপনি জিনিসটা খোঁজার চেষ্টা করছেন যে ইয়েস কোথায় আছে, ইয়েস কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে। আপনি যখন এই জিনিসটাকে খুঁজলেন, খুব ভালো করে কিন্তু খুঁজলেন, স্ক্যান করলেন, স্ক্যান করতে 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 আপনি দেখলেন যে ইয়েস এই জিনিসটা আপনি পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনি কী করলেন, এই জিনিসটাকে ছেড়ে দিলেন, কারণ আপনার কাজ হয়ে গেছে। তারপর ধরে নিন বিভিন্ন জিনিসপত্র আমরা যখন দোকানে কিনতে যাই, বিভিন্ন যে কোনো জিনিস আমরা যখন দোকানে কিনতে যাই, বা বিভিন্ন ঔষধ যখন আমরা কিনতে যাই, তখন আমরা কী করি, ওষুধের এক্সপায়ারি ডেটটা দেখি। যখন আমরা এক্সপায়ারি ডেটটা দেখি তখন কিন্তু বিভিন্ন জিনিস আমরা ভালো করে চোখে দেখি। যেমন ওষুধের বোতল যদি দেখি, তাহলে সেই ওষুধের যে আমাদের কৌটোটা রয়েছে বা ট্যাবলেটের পাতাটা রয়েছে, এই ট্যাবলেটের পাতাটা আমি প্রথমে সম্পূর্ণটা ডিটেলস একটু খোঁজার চেষ্টা করি যে কোথায় এক্সপায়ারি ডেটটা আছে। তো যখন ওই এক্সপায়ারি ডেটটা আমার পেয়ে গেলাম, তখন কিন্তু জিনিসটা আমি ছেড়ে দিই, অর্থাৎ তার মানে কি আমি স্ক্যানিং করছি। ঠিক আছে, অর্থাৎ পার্টিকুলার পিস অফ ইনফরমেশন, একটা জায়গার আমার ইনফরমেশন চাই, যখন পার্টিকুলার জায়গার ইনফরমেশন পেয়ে গেছি তখন সেটা খালাস, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। তারপর দেখি এক্সটেন্সিভ রিডিং বা স্কিমিং। তো এক্সটেন্সিভ রিডিং বলতে আমরা এক কথায় মনে রাখবেন, এখানে 100% এটা হবে কি প্লেজার বা শান্তির জন্য পড়া। যদি কোথাও কেউ শান্তির জন্য পড়ে, এটা মাথায় রাখবেন, যদি কোথাও শান্তির জন্য পড়া হয়, আনন্দের জন্য পড়া হয়, তখন সেটা হবে কি এক্সটেন্সিভ রিডিং। অ্যাপ্রিসিয়েশন, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বাস সাব্বাস, জয়, হ্যাপিনেস, আপনি পড়ে জিনিসটা, যেমন অনেক ধর্মগ্রন্থ পড়ে কিন্তু অনেকে মজা পায়। ঠিক আছে, অনেকে অনেক ধর্মগ্রন্থ পাঠ করে, গীতা, ভাগবত, বাইবেল, কুরআন ইত্যাদি বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ অনেকে পাঠ করে, যেটা সে খুশি পায়, আনন্দ পায়, সে অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য যে পাঠদান করি এটাকে বলে এক্সটেন্সিভ রিডিং। আর যদি বলে স্কিমিং, তো স্কিমিংটা কি, দেখুন স্কিমিংটা হচ্ছে অমনোযোগী, একটা জেনারেল আইডিয়া নেওয়ার জন্য পড়া। যেমন আপনি এখানে স্কিমিং মানে হচ্ছে, যেমন স্কিমিং দিয়ে আমরা একটা জিনিস দেখতে পারেন, আমার ভিডিও চলতে চলতে দেখবেন একটা অ্যাড চলে আসবে, হঠাৎ অ্যাড চলে আসবে। তো অ্যাড যখন চলে আসবে, তখন অ্যাডভার্টাইজ চলে আসবে, তখন আপনার বিরক্তি লাগবে যে কবে আপনি জিনিসটাকে আপনি স্কিপ বটমে কত সময় লাগবে আপনি এই চাপা দেবেন, স্কিপ দিলে জিনিসটা সরে যাবে, তাই না? তো এইভাবে স্কিপ করে করে আপনি যে জিনিসটা পড়েন সেটা হচ্ছে কি স্কিমিং বা অমনোযোগী পড়েন। একটা জেনারেল একটা মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য আপনি লাইব্রেরিতে গেলেন, গিয়ে বলেন দাদা এই বইটা আছে, এই বইটা দেখি তো, এই বইটা কেমন? তো আপনি বইটা হাতে নিলেন, বইটা নিয়ে বইটার ওভারভিউ মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি একটা ভালো ওভারভিউ আপনি দেখে নিলেন, এক দুইটা পেজ উল্টালেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মোটামুটি অমনোযোগী মোটামুটি দেখলেন, এটা মোটামুটি ধারণা করতে পারেন বইয়ের মধ্যে এই জিনিসগুলো আশা করি থাকতে পারে। তো দ্যাট ইজ কল্ড স্কিমিং। ঠিক আছে, আর প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কার্য। যেখানে প্রজেক্ট ওয়ার্ক থাকবে সেখানে দেখুন একটা সম্পর্কে একটা ওয়ার্ড থাকবে, যেটি ইজ কল্ড রিপোর্ট রাইটিং। যেখানে প্রজেক্ট ওয়ার্ক, শিক্ষকরা যেখানে প্রজেক্ট থাকবে তখন সেখানে শিক্ষক ছাত্রদের বলবেন যে তোমরা একটা কাজ করো, তোমরা রিপোর্ট বানিয়ে আনো। কেমন? তোমরা রিপোর্ট বানিয়ে আনবে, তো রিপোর্টের মাধ্যমে আমি তোমাকে অ্যানালাইজ করব। তারপর এরর, দেখুন এরর মানে কি ভুল। ঠিক আছে, এরর মানে কি ভুল বলুন বা ভ্রান্তি বলুন, যাই বলুন, বা ত্রুটি বলুন, যাই বলুন। তো এটা হচ্ছে কি, এটা একটা পজিটিভ ওয়ার্ড। এরর হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড, ভুল, ভ্রান্তি, ত্রুটি এইগুলো হচ্ছে এক একটা পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো এইগুলো পজিটিভ ওয়ার্ড কেন বলেছি, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখেছিলাম যে ভুলটা কি স্বাভাবিক। ইয়েস, ভুলটা স্বাভাবিক, আমাদের ভুলটা হতেই হবে। যদি আমরা ভুল না করি তাহলে শিখবো কী করে? আমি ভাই ভিডিও বানাচ্ছি, আমারও এক দুইটা কিছু হয়তো টাং স্লিপ হয়ে হয়তো এক দুইটা উচ্চারণ আমি ভুল বলতেই পারি, সেটা থেকে আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের কিছু একটা পেয়ে থাকেন। কেমন? তো দেখুন, ভুল মানুষ মাত্রই আমাদের ভুল হয়, আমরা তো মানুষ, আমাদের তো ভুল হবেই ভাই। ভুল কেউ যদি বলে না আমার কোনো ভুল হয় না, তার মানে আপনি মনে নেবেন যে 100% তার ভুল হবেই, প্রত্যেকটা জিনিসই তার ভুল হয়। তো স্টাডি অফ এরর ইজ কল্ড এরর অ্যানালাইসিস। ঠিক আছে, স্টাডি অফ এরর ইজ কল্ড এরর অ্যানালাইসিস। তো এরর অ্যানালাইসিস করাটা আমাদের গুরুত্বপূর্ণ। ছাত্ররা যে ভুল করছে, ছাত্ররা ভুল করবে, কেন ভুল করবে, কিসের জন্য ভুল করবে, অর্থাৎ এক কথায় পরীক্ষায় যদি ভুল ভ্রান্তি দেখুন তাহলে মনে করবেন এটা একটা কি বলবো, সাধারণ ব্যাপার। এটা ছাত্ররা ভুল করেছে মানে ঠিক আছে, এটা পজিটিভ ফ্যাক্টরে আপনি দেখে নেবেন এটাকে ছাত্ররা ভুল করেছে, যার কারণে আপনি তার মার্ক কেটে দেবেন, নাম্বার কেটে দেবেন, তাকে ফেল করে রাখবেন, তাকে বকাবকি করবেন, গালিগালাজ দেবেন, এই ধরনের সেই নেগেটিভ ওয়ার্ডগুলো আপনি মাথায় আনবেন না। ঠিক আছে, তারপর দেখুন প্র্যাগমেটিক্স মানে কি?
তো প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরেছি। প্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে সোশিয়াল সিচুয়েশনে কারোর সঙ্গে কিছু কথা বলা, সামাজিক পরিস্থিতিতে। যেমন একটা আমি দেখেছিলাম, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন এসেছিল, কী একটা নাম ছিল ভুলে গেছিলাম, রুমানা সেলাই ধরনের কী একটা নাম ছিল। আচ্ছা যাই হোক, করুণা ক্লাস 5-এর ছাত্র। সে কী করলো, সে তার শিক্ষক যখন আসে শিক্ষকের সঙ্গে সে তার একভাবে কথা বলে, তার মায়ের সঙ্গে অন্যভাবে কথা বলে, সে তার বন্ধু বান্ধবের সঙ্গে অন্যভাবে কথা বলে, অর্থাৎ সে কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে সেটা কিন্তু সে শিখে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা প্র্যাগম্যাটিক্সের উদাহরণ। ঠিক আছে, এটা তার প্র্যাগম্যাটিকের একটা উদাহরণ। কেমন? তারপর দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা অতি গুরুত্বপূর্ণ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা ছিল আমাদের 6টি। এতক্ষণ পর্যন্ত আমাদের 6টি ধ্রুপদী ভাষা ছিল: তামিল, সংস্কৃত, তেলেগু, কানাডা, মালায়ালাম, ওড়িয়া। এই 6টা আমাদের ধ্রুপদী ভাষা ছিল। রিসেন্ট আরও 5টা ভাষাকে আমাদের ভারত সরকার মান্যতা দিয়েছে এজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তার মধ্যে নিউ 5টা রয়েছে কি কি: মারাঠি, বেঙ্গলি, পালি, প্রাকৃত এবং আসামিস। ঠিক আছে, এই 5টা। তো এবার টোটাল প্রশ্ন হচ্ছে 6 আর 5 11টা। টোটাল আমাদের এবার টোটাল ধ্রুপদী ভাষা হয়ে গেল বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতটা? 11টা। এই পয়েন্টটা আপনার নোট ডাউন করুন, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নতুন ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে? নতুন কোন ভাষাকে ভারত সরকার ধ্রুপদী ভাষায় মান্যতা করে দিয়েছে? এখানে অপশনে আপনার দিয়ে দিল তামিল, সংস্কৃত, তেলেগু, পালি। তো কারেক্ট আনসার পালি হবে, কারণ যেটি নতুন। ঠিক আছে, এবং এনইপির মতে এটা একটা অতিরিক্ত বিষয় হিসাবে থাকবে। আর স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল লিঙ্গুইস্টিক। ঠিক আছে, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল লিঙ্গুইস্টিক, অর্থাৎ ভাষা তত্ত্ব। ঠিক আছে, তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা একটু দেখবেন। তারপর দেখুন টাইপস অফ টেস্ট। কিছু ওয়ার্ডগুলো আমি নিয়ে দেবো, শুধুমাত্র ওয়ার্ডগুলো ডিসকাস করবো, বেশি দীর্ঘ করবো না। শুধু ওয়ার্ডগুলো দেখে কিন্তু আপনারা কারেক্ট আনসার করতে হবেন, শুধুমাত্র ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে কিন্তু জাদু আছে, গুরুত্বপূর্ণ ক্লাস, ওয়ার্ডের মধ্যে জাদু আছে। অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ সম্পাদিত কার্যভিত্তিক পরীক্ষা, অ্যাচিভমেন্ট টেস্ট। আচ্ছা, অ্যাচিভমেন্ট টেস্ট মানে কি স্যার? অ্যাচিভমেন্ট টেস্ট একটু ভাবুন তো আপনারা। অ্যাচিভমেন্ট টেস্ট মানে আপনি কতটুকু অ্যাচিভ করতে পারলেন, আপনি কতটুকু অ্যাচিভ করতে পারলেন, দ্যাট ইজ কল অ্যাচিভমেন্ট টেস্ট। আপনাকে কোথাও নিয়ে যাওয়া হলো, তারপর এখানে আপনি একটা পরীক্ষা দিলেন, তো পরীক্ষার মধ্যে আপনি কতটুকু অর্জন করতে পারলেন বা কতটুকু শিখতে পারলেন, দ্যাট ইজ কল অ্যাচিভমেন্ট টেস্ট। তারপর প্রফিসিয়েন্সি টেস্ট। প্রফিসিয়েন্সি টেস্ট বলতে আমরা বুঝি LSRW, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কি LSRW, দক্ষতামূলক পরীক্ষা বলতে আমরা এখানে বুঝি ল্যাঙ্গুয়েজ স্কিল। এখানে আমরা বলি কি, এটা হচ্ছে আমাদের কি ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা অংশ। ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রফিসিয়েন্সি টেস্ট মানে দক্ষতামূলক পরীক্ষা, মানে একটা ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা অংশ, যেখানে আমাদের LSRW থাকবে। তো আপনি ভাষাগত দিক দিয়ে কতটুকু শিখছেন, এটা আপনার প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে ডিফাইন করা হবে। যদি কেউ বলে ভাষাগত দক্ষতা কিসের উপর ডিপেন্ড, কোন টেস্টের উপর আমরা সেই ভাষাগত দক্ষতাকে পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট। তারপর হচ্ছে দেখুন অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট মানে কি, কোনো একটা কাজের জন্য আপনি কতটুকু যোগ্য, সেই জিনিসটা আপনি কতটুকু প্রয়োগ করতে পারছেন কি না। ধরে নিন আপনি কি বলবো, ধরে নিন আপনি একজন ফুটবলার, তো আপনি যে ফুটবল খেলতে জানেন সেটা কি করে বুঝবে একজন? আপনি নিশ্চয় প্রথমে আপনাকে ফুটবলের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই যে ইন্টারভিউ, এই ফুটবল আপনি কতটুকু ফুটবলের জন্য আপনি যোগ্য আছেন কি না, তো এটা যে বিচার করতে গেলে যে পরীক্ষা নিতে হবে, এটা হচ্ছে প্রয়োগমূলক পরীক্ষা বা অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, বা আপনি কেবিএস দেবেন, আপনি এবার কেবিএস দিয়ে চলেছেন। কেবিএস দিতে গেলে আপনাকে আগে দেখতে হবে যে কেবিএস দিতে গেলে আপনার সিটেড কোয়ালিফাই আছে কি না, এটা দেখতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাপটিটিউড টেস্ট। বা আপনি কোথাও গান গাইতে যাচ্ছেন, স্টেজে আপনি একটা মানে বিরাট অডিশন দিতে চলেছেন গানের, তো প্রথমে আপনার একটা রিহার্সাল হবে বা একটা টেস্ট হবে যে আপনি সত্যিকারের গান গাইতে পারেন কি না। তো এই যে আপনি পারছেন কি না, এটা হচ্ছে আপনার অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে পঠন। আচ্ছা, পঠন হলো অর্থ গঠন, উচ্চারণ মাধ্যমে শিখন, অর্থাৎ টাং টুইস্টার। আমরা শিশুদেরকে
যে রিডিংটা শেখাই, আমরা শিশুদেরকে রিডিংটা কী করে শেখাতে পারি, আমরা টাং টুইস্টারের মাধ্যমে শেখাতে পারি। যেমন সমুচ্চারিত শব্দ, সমুচ্চারিত শব্দ বুঝেন তো, সমুচ্চারিত শব্দ, উচ্চারিত শব্দ, সমুচ্চারিত শব্দ দিয়ে আমরা তাকে শেখাতে পারি। যেমন অনেকগুলো শব্দ আছে, যেমন টেক, মেক, ঠিক আছে, টেক, মেক, ঠিক আছে, বা এই ধরনের, মানে একটা ওয়ার্ড আমরা বলে দিলাম, উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে গেল, টাং টুইস্টার হয়ে গেল, এই ধরনের শেখাতে পারি। আচ্ছা, তারপর দেখুন কি বলেছে, অথেন্টিক ম্যাটেরিয়াল। যদি কোথায় আপনার পাইন অথেন্টিক ম্যাটেরিয়াল, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ ওয়ার্ড হিসেবে ধরে নেবেন। এটা হচ্ছে বিশুদ্ধ উপাদান। সেই অথেন্টিক উপাদান মানে কি আমরা একটু দেখি। এই যে বিশুদ্ধ উপাদান বা অথেন্টিক ম্যাটেরিয়াল, মানে ধরে নিন আপনি এখানে বাংলার একটা ক্লাস চালাচ্ছেন। আমি যেটা ক্লাস করছি, ক্লাসটা হচ্ছে বাংলা ভাষার উপর ক্লাস করছি। তো বাংলা ভাষা ক্লাস চলাতে চলাতে আমার এমন একটা ম্যাটেরিয়াল প্রয়োজন আছে, যে ম্যাটেরিয়ালটা অন্য একটা কাজের জন্য তৈরি। ধরে নিন বাড়িতে আমার রুটি বানানো হচ্ছে, বাড়িতে রুটি বানানো হচ্ছে, ঠিক আছে, রুটি। তো আমি বাংলা তখন তারা পড়াচ্ছি, এই রুটি, এই যে রুটি নামক শব্দটা বা সেই রুটি নামক বস্তুটা যদি আমি তাদেরকে বাংলা ক্লাসের সঙ্গে অ্যাড করি, ঠিক আছে, বাংলা ক্লাসের সঙ্গে রুটিটা যদি অ্যাড করি, বা ধরে নিন রুটি বাদ দিন, অন্য যে কোনো কিছু ধরে নিন, একটা ত্রিভুজ আকৃতির যে কোনো কিছু আমি যদি, আচ্ছা ত্রিভুজ আকৃতি ধরে নিলাম, সেটা হচ্ছে একটা নিমকি। ত্রিভুজ আকৃতি যদি আমি ধরি, তাহলে সেটা সহজভাবে বুঝবে, সেটা হচ্ছে নিমকি। সে নিমকি, এই যে ত্রিভুজ, এটাকে যদি আমি বাংলা ক্লাসে যদি আমি অ্যাড করে তাদেরকে বুঝাতে পারি, সুতরাং সেটা হচ্ছে কি অথেন্টিক ম্যাটেরিয়াল বা বিশুদ্ধ উপাদান। অর্থাৎ একটা ক্লাসে আমি আরেকটা জিনিস মানে বোঝানোর জন্য আমি অ্যাড করছি, তাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড বিশুদ্ধ উপাদান। আর নিমোনিক্স মানে হচ্ছে কি স্মৃতি সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ কিছু শর্ট ট্রিক্স ফলো করা, যেমন কি আইপিএস যদি বলি, তাহলে এসপিআই, ঠিক আছে, এসপিআই, ঠিক আছে, এটা হচ্ছে কি সোশ্যাল স্পিচ, এটা হচ্ছে প্রাইভেট স্পিচ, এটা হচ্ছে ইনার স্পিচ। এই কথাটা কে বলেছেন? বাইগোটস্কি। তো বাইগোটস্কি তিনটা স্পিচের কথা বলেছিলেন, কোন তিনটা স্পিচ? তিনি বলেছিলেন আইপিএস, ঠিক আছে, আমি মনে রাখছি আইপিএস। তো এই যে বাইগোটস্কি তিনটা স্পিচের কথা বলেছিলেন, একটু পরে আমরা আসবো। তো তিনটা স্পিচ বলেছিলেন। এক নম্বর তিনি বলেছিলেন কি সোশ্যাল স্পিচ, দুই নম্বর বলেছিলেন প্রাইভেট স্পিচ, তারপর তিনি বলেছিলেন ইনার স্পিচ। তো আমি জিনিসটা কী করেছি, একটু শর্টকাট করেছি, যে উল্টে দিচ্ছি আইপিএস, এইভাবে মনে রেখেছি। তো এই যে শর্টকাটে যদি যে কোনো কিছু আমরা মনে রাখতে পারি, দ্যাট ইজ কল্ড নিমোনিক্স, ঠিক আছে। তারপর হচ্ছে কোলোকেশন মানে কি দেখি। কোলোকেশন মানে হচ্ছে এক শব্দের সাথে অন্য শব্দ যোগ করা। একটা শব্দের সঙ্গে আমরা অন্য একটা শব্দ যোগ করে দিলাম, দ্যাট ইজ কল্ড কোলোকেশন। তারপর হচ্ছে কোলোকুয়াল মানে কি, আমরা সবসময় কী করবো, মাতৃভাষায় যখন আমরা প্রাধান্য দেবো কোনো কিছু শিখতে গেলে, দ্যাট ইজ কল্ড কোলোকুয়াল, ঠিক আছে। আচ্ছা, অথেন্টিক ম্যাটেরিয়াল আমরা দেখলাম, নিমোনিক্স দেখলাম। আচ্ছা, এবার দেখি প্রসিডিওর নলেজ এবং ডিক্লারেটিভ নলেজের মধ্যে কি পার্থক্য আছে। আচ্ছা, ডিক্লারেটিভ নলেজটা আগে দেখি। ঘোষণামূলক জ্ঞান বা বিবৃতিমূলক জ্ঞান, এটা হচ্ছে একটা ডিক্লারেটিভ নলেজটা হচ্ছে কি একটা ভাষা সম্বন্ধিত জ্ঞান। ডিক্লারেটিভ নলেজটা হচ্ছে একটা ভাষা সম্পর্কিত জ্ঞান। ভাষার বিভিন্ন নিয়ম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন শব্দভাণ্ডার রয়েছে, বিভিন্ন ব্যাকরণ রয়েছে, এগুলা নিয়ে কিন্তু আমাদের ভাষা গঠিত, ঠিক আছে। আর ব্যাকরণের কিছু রুল আমাদের শিখতে হয়। তো এই রুল শেখার জন্য আমাদের কি দরকার? ডিক্লারেটিভ নলেজ দরকার, ঠিক আছে। ধরে নিন বাংলা ব্যাকরণ, সেই বাংলা ব্যাকরণের যে রুল আছে, সে রুলগুলো শেখার জন্য, রুলগুলো শিখতে গেলে আমার ডিক্লারেটিভ নলেজের প্রয়োজন। আর যখন আমি রুলগুলো শিখে গেছি, রুলগুলো শেখার পর আমি রুলগুলোকে যখন আমি অ্যাপ্লাই যখন করব, দ্যাট ইজ কল আমার প্রসিডিউরাল নলেজ বা প্রতিবিধানমূলক জ্ঞান, ঠিক আছে। দেখুন ক্লিয়ার হলো কিনা না? যখন আমি একটা ব্যাকরণ শিখবো, যে কোনো একটা ভাষার, যখন আমরা ব্যাকরণ বা যে কোনো ভাষা বাদ দিন না, যে কোনো কিছু যখন আমরা জিনিসটাকে শিখতে গেলে আমার যে জ্ঞানটা লাগবে, এটা হচ্ছে বিবৃতিমূলক জ্ঞান, ডিক্লারেটিভ নলেজ। আর শেখার পর সেটাকে আমি যেভাবে প্রয়োগ করব, এটা হচ্ছে আমার প্রসিডিউরাল নলেজ, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, প্রশ্ন আসে কিন্তু। ডিক্লারেটিভ নলেজ মানে শিখতে, যখন আমি শেখার সময় আমার প্রয়োজন হবে, আমি শিখতে গেলে প্রয়োজন হবে ডিক্লারেটিভ নলেজ। আর আফটার শেখার পর আমি যখন সেটাকে প্রয়োগ করব, দ্যাট ইজ কল
বা ব্যবহার করব বা ইউজ করব বলতে পারি, তখন আমি বলতে পারি সেটা হচ্ছে কি আমার প্রসিডিউরাল নলেজ। আচ্ছা, তারপর দেখুন কি বলেছে, মেটালিস্টিক্স মানে অধিভাষাতাত্ত্বিক। অধিভাষাতাত্ত্বিক মানে যারা ভাষা নিয়ে অধিক চিন্তাধারা করে তাদেরকে মেটালিস্টিক বলে, আর তার কি। আচ্ছা, এবার দেখি কন্ট্রোল রাইটিং, গাইডেড রাইটিং এবং ফ্রি রাইটিং, এই তিনটার মানে কি। কন্ট্রোল রাইটিং মানে হচ্ছে কি, এটা হচ্ছে টিচার সেন্ট্রিক রিটেন। সম্পূর্ণ লেখাটা টিচারের হাতে কন্ট্রোল থাকবে। টিচার কি করলেন, তিনি একটা স্ক্রিবলিং দিয়ে দিলেন, এইভাবে একটা ডট 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 দিয়ে দিলেন, ডট 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 ধরে নিন যে তুমি ছাত্রকে বললেন তুমি কি করো, এই ডটের উপরে তুমি এইভাবে করো। তার মানে ছাত্রটা লিখছে কিন্তু কন্ট্রোলটা কার কাছে, শিক্ষকের কাছে। কারণ শিক্ষক দিয়ে দিয়েছেন যে তুমি এই এই ডট দিয়ে আঁকতে পারবে, ছাত্র কিন্তু চাইলে এই ডটটাকে এইভাবে করতে পারবে না, কারণ শিক্ষক তো কন্ট্রোল দিয়ে দিয়েছেন এইভাবে। সুতরাং দ্যাট ইজ কল্ড কন্ট্রোল রাইটিং, শিক্ষকের হাতে কন্ট্রোল থাকছে। আর গাইডেড রাইটিং মানে কি, গাইডেড রাইটিং মানে শিক্ষক ধরে নিন একটা তিনি কিন্তু একটা তিনি সিম্পল দিয়ে দিলেন যে তুমি এইরকম আরও কয়েকটা জিনিস লিখো। ধরুন তিনি একটা টাইটেল দিয়ে দিলেন যে আমি দিয়ে দিলাম তোমাকে কলম, তোমাকে আমি একটা শব্দ দিলাম কলম, তুমি কলম সম্বন্ধে তোমার যা ইচ্ছা হয় তুমি তা লেখো। কলম সম্বন্ধে তুমি তোমার যা ইচ্ছা হয় তিনি একটা কিন্তু টপিক তাকে ধরিয়ে দিলেন এবং বললেন যে আমি কলম সম্বন্ধে তুমি যা ইচ্ছা তা লেখো। তিনি তাকে গাইড করছেন কলম, এবং তিনি যখনই ভুল হবে কিছু সমস্যা হবে তিনি কিন্তু তাকে দেখবেন। দ্যাট ইজ কল্ড গাইডেড রিডিং। আর যদি ফ্রি রাইটিং বলি তখন শিক্ষক বলবেন আমি কিছু জানি না, তুমি যা ভালো বুঝো তুমি তা লেখো, ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তা লেখো, তোমার যা ইচ্ছা হয় তুমি তা লেখো, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফ্রি রাইটিং। তারপর দেখি আমরা রিডিং। রিডিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিছুটা আছে যে জিনিসগুলো আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে ডায়লগিক রিডিং, মানে কথোপকথন ভিত্তিক পঠন। প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু আসে ভাই, এই প্রশ্নগুলো এখান থেকে আসে। ডায়লজিক রিডিং, ঠিক আছে, বা ডায়লগিক রিডিং যাকে বলা হয়, এখানে একজন অ্যাডাল্ট ব্যক্তি থাকবে, মনে রাখবেন এখানে একজন অ্যাডাল্ট ব্যক্তি থাকবে, অ্যাডাল্ট ব্যক্তি থাকবে। একটা বই থাকতেও পারে নাও থাকতে পারে, অ্যাডাল্ট একজন থাকবেন, একটা বই থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমরা দেখি যে ঠাকুমা আমাদেরকে অনেক গল্প শোনান, দাদু আমাদেরকে অনেক গল্প শোনান। তো এই যে এই রিডিংগুলা কী ধরনের রিডিং, এটা হচ্ছে কি ডায়লগিক রিডিং, ঠিক আছে। তারপর দেখি শেয়ার রিডিং। তো শেয়ার রিডিং মানে বন্টিত পঠন। যদি বলি শেয়ার রিডিং মানে কি, শেয়ার রিডিং মানে হচ্ছে কি একজন টিচার কী করবে, এটা টপিক তিনি ইন্ট্রোডিউস করলেন, স্টুডেন্টরাও কিন্তু কী করবে তার সঙ্গে সঙ্গে জিনিসটাকে পড়বে, এটা লার্জ গ্রুপের মাধ্যমে পড়বে। শেয়ার রিডিং সবাই মিলে শেয়ার করে জিনিসটাকে পড়বে, ঠিক আছে। প্রথমে টিচার পড়লেন, তো টিচারের সঙ্গে সঙ্গে বাকি সব ছাত্ররাও পড়বে, সবাই লার্জ একটা গ্রুপে সবাই মিলেমিশে পড়বে, ঠিক আছে। আর গাইডেড রিডিং বা প্রদর্শিত পাঠ বা নির্দেশিত পাঠ, এটাকে আমরা প্রদর্শিত পাঠ বলতে পারি বা নির্দেশিত পাঠ বলতে পারি, যে গাইডেড রিডিং মানে হচ্ছে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী পড়া। কি বললাম, ছাত্রদের প্রয়োজন অনুযায়ী পড়া। এটা কিন্তু একটা স্মল গ্রুপ হবে, মনে রাখবেন। শেয়ার্ড রিডিং যখনই হবে, শেয়ার্ড রিডিং যখন হবে তখন হবে লার্জ গ্রুপ। মানে ধরে নিতে পারেন আস্থা ক্লাসে শিক্ষক মহাশয় এক গল্প করছেন, ঠিক আছে। আর গাইডেড বলতে কয়েকজনকে, ধরে নিন 4 জন 5 জনকে একটা গ্রুপে, স্মল গ্রুপ বলতে পারি, বা ইন্ডিভিজুয়াল, যে ওই ছাত্র ওই জিনিসটা বুঝতে পারেনি তার সঙ্গে ওই পড়াটা আমরা পড়ি, ঠিক আছে। হয় না কোনো সময় যেমন রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে যে ওই ছাত্ররা বুঝতে পারছে না তাকে পড়াবো, ওই ছাত্ররা বুঝতে পারছে না তাকে পড়াবো, এই ধরনের ব্যাপার। যে ছাত্রর যার প্রয়োজন আছে তাকে আমরা পড়াবো, সেখানে গ্রুপটা ছোটো হবে, ঠিক আছে। গাইডেড রিডিং ছাত্রদের যেখানে প্রয়োজন আছে এখানে পড়াবো। তারপর যদি বলি আমরা কী বলবো, আমরা যদি বলি জিগসো রিডিং মানে বিখণ্ডিত পাঠ। তো বিখণ্ডিত পাঠ বলতে কী বুঝি, বিভিন্ন অংশটা বিভিন্ন জনের পড়বে। মানে একটা সম্পূর্ণ গল্প রয়েছে, গল্পের প্রথম প্যারাগ্রাফ রাম পড়বে, পরের প্যারাগ্রাফ রহিম পড়বে, তারপরে প্যারাগ্রাফ যদু পড়বে, তারপরে প্যারাগ্রাফ মধু পড়বে। এভাবে প্রত্যেকে এক একটি প্যারাগ্রাফ যদি পড়ে, তারপর সবগুলা কম্বাইন করা হবে, যে আমরা সবাই পড়লাম, সবাই পড়ে তুই প্রথমে কী পড়েছিলি ওইসব পড়েছিলি, আমি কী পড়লাম এইসব পড়লাম, তার মানে দাঁড়ালোটা কি, আসলে দাঁড়ালোটা কি। তারপর সবাই মিলে যেটা দাঁড়াবে, সম্পূর্ণ একটা গল্প নিশ্চয় দাঁড়াবে। এই যে গল্পটা দাঁড়াবে, সবাই সবগুলা যে বলেছিল সবগুলো একসঙ্গে মার্চ করা হবে, মার্চ করে তারা জিনিসটা যদি বুঝতে পারে সেটা হবে কি জিগসো রিডিং।
মডেল রিডিং মানে তো আদর্শ পাঠ, মানে শিক্ষকের মতো অবিকল পাঠ করা। শিক্ষক যেরকম পাঠ করবেন সেম টু সেম তাদেরকে কী করতে হবে, পাঠ করতে হবে। ঠিক আছে, তারপর দেখি ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার অ্যান্ড লার্নিং ডিসেবিলিটিস ক্ষেত্রে কিছু প্রশ্ন আমাদের দেখতেই হবে। এটা হচ্ছে ডিসগ্রাফিয়া। প্রথম আমরা দেখব কি ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া যদি দেখি তাহলে মনে রাখবেন গ্রাফিয়ার থেকে একটা কথা মনে রাখবেন, গ্রাফিয়ার থেকে মনে করবেন গ্রাফ, আর গ্রাফ মানে কি একটা খাতা। তো খাতার মধ্যে আমরা কী করি ভাই, খাতার মধ্যে আমরা সবসময় কী করি, লিখি। তার মানে গ্রাফ পেপারে লিখি। তার মানে যদি কোনো ছাত্রের লিখনগত সমস্যা হয় সেটা হবে কি ডিসগ্রাফিয়া। যদি রাইটিং ডিসঅর্ডার হলে সেটা হবে কি, মনে রাখবেন রাইটিং ডিসঅর্ডার, লিখতে সমস্যা, বিকে ডি লিখছে, ইকে এই ধরনের লিখছে, বা সিকে সি লিখছে, অর্থাৎ লিখনগত যে কোনো সমস্যা যদি আমরা দেখি তাহলে মনে রাখবেন এটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আর ক্যালকুলিয়া থেকে আমাদের আরেকটা শব্দ আসতে পারে ক্যালকুলেটর আমরা কী করি, প্লাস মাইনাস ভাগ ইন্টু পার্সেন্টেজ ইত্যাদি আমরা হিসাব নিকাশ করি, অর্থাৎ কি ম্যাথস করি, তাই না। তো যখনই দেখবেন ক্যালকুলেটর থেকে আপনার মাথায় আসবে ক্যালকুলেটর থেকে মাথায় আসবে প্লাস মাইনাস থেকে আপনার ম্যাথ বা গাণিতিক সমস্যা। যদি কোনো ছাত্র গাণিতিক সমস্যায় ভুগে তাহলে তার মানে তার ডিসক্যালকুলিয়া প্রবলেম। তারপর হচ্ছে ডিসফাজিয়া। তো ডিসফাজিয়া মানে কি, ডিসফাজিয়া মানে হচ্ছে আপনার ভাষা সংক্রান্ত ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ডিসফ্রাজিয়া মানে কি, এটা হচ্ছে কি তার ডিসফাজিয়া যদি বলি তাহলে এটা হবে কি তার ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার বা ভাষা বুঝতে অসুবিধা। এখানে আরেকটা আছে কি দেখুন, আরেকটা আছে ডিসপ্রেক্সিয়া। এটা মানে লেখা হয়নি, দেখে নিন, এটা হবে ডিসপ্রেক্সিয়া। তো ডিসপ্রেক্সিয়া মানে কি তার ফাইন মোটর স্কিল ডেভেলপড, তার মোটর ডিসঅর্ডার ধরে নিতে পারেন। ডিসপ্রেক্সিয়া মানে কি, ডিসপ্রেক্সিয়া হচ্ছে মানে তার মোটর ডিসঅর্ডার। যেমন মোটর ডিসঅর্ডার মানে কি, সূক্ষ্ম যে চালনা শক্তিগুলো রয়েছে, শরীরের ক্ষুদ্র যে অঙ্গগুলো আছে সেগুলো চালনা শক্তি সে ঠিকঠাকভাবে করতে পারছে না। যেমন ধরুন সে জুতার ফিতা লাগাতে পারলো না, তারপর শার্টের বোতাম লাগাতে পারলো না, বা সে নিজে থেকে টাই পরতে পারলো না, বা যদি মেয়ে হয় তাহলে ধরুন সে তার নিজের চুল নিজে বাঁধতে পারলো না। এগুলো তার ডিসপ্রেক্সিয়ার তার লক্ষণ। ঠিক আছে, আর অটিজম, আফাজিয়া যেটা রয়েছে, আফাজিয়াও সেম। আচ্ছা, আফাজিয়াও সেম আপনার ডিসপ্রেক্সিয়ার মতোই আমরা ধরে নিতে পারি। অটিজম মানে যে জিনিসটা সে বারবার রিপিট করে, একটা কাজটা সম্পূর্ণ হলো কি না সে যদি ভুলে যায়, দ্যাট ইজ কল অটিজম। ধরে নিন আপনি একটা কাজ করলেন, কাজ করার পর আবার ভুলে গেলেন যে আমি কাজটা করলাম কিনা না, আবার চেক করলেন যে ইয়েস কাজটা হলো কিনা না, তো দ্যাট ইজ কল অটিজম। তারপর দেখুন স্টাটারিং বা ডিসপ্যান্থিয়া, এটা হবে কি তুতলামি। এটা তো বুঝতে পারছি তুতলামি মানে স্পিকিংয়ের সঙ্গে জড়িত। আর ডিসলেক্সিয়া মানে রিডিংয়ের সঙ্গে জড়িত বা পঠন ডিসঅর্ডার। ডিসলেক্সিয়া মানে পঠন ডিসঅর্ডার বা রিডিং। যখন একটা ছাত্র তার পড়তে অসুবিধা হয়, যে কোনো প্রশ্নে আপনি পঠন পেলেই হয়ে গেল ডিসলেক্সিয়া। আচ্ছা দেখুন, এখানে দেখুন স্টাটারিং যদি দেখি তাহলে তুতলামি একটি বক্তৃতা ব্যাধি, সেটা কি বলে, একটা বক্তৃতা ব্যাধি বা স্পিচ ডিসঅর্ডার, যেটিতে একই শব্দ বারবার উচ্চারণ করায় বাচন ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। এটা একটা স্পিচ ডিসঅর্ডার, বা মানে একটি কথা বারবার তুতলামি কি ভালো লাগে, মোটেই ভালো লাগে না। এক কথায় সে শার্টলামি মানে তুতলামি মনে রাখবেন। তারপর দেখুন আমরা বলি এখানে আরও কিছু পয়েন্ট আছে। দেখুন ডায়াগনস্টিক টেস্ট মানে কি, নির্দেশমূলক বা নির্ণায়ক পরীক্ষা। তো ডায়াগনস্টিক টেস্ট মানে কারণ খোঁজার জন্য পরীক্ষা। আপনি একটা শিশু আপনার ক্লাসে হয়তো সে আপনার যে ক্লাসরুম সিচুয়েশন বা একটা বাচ্চার এমন কোনো সিচুয়েশন হলো, ধরে নিন এখানে বাচ্চার অনেক প্রবলেম আছে। সেই প্রবলেমটা তো কেন হচ্ছে, বাচ্চাটা স্কুলে আসছে না, বাচ্চাটা যখন ক্লাসে আসে মনমরা হয়ে বসে থাকে। ঠিক আছে, বাচ্চাটা যখন বন্ধুদের সঙ্গে খুব বেশি লাগালাগি করে, খুব দুষ্টামি করে, বাচ্চা যে কোনো কিছু করুক না কেন, প্রথমে আপনাকে কি করতে হবে, ডায়াগনস্টিক টেস্ট করতে হবে। মানে বাচ্চারা কেন করছে, কারণ রিজন কি,
রিজন কি, ঠিক আছে। তারপর কিসের প্রয়োজনে করছে, তার নিডস কি, সে কি চায়, ঠিক আছে। তার গ্যাপ কি, সে কেন করছে, ঠিক আছে। তো এই ডায়াগনস্টিক্স টেস্টটা আমরা কেন করি, ডায়াগনস্টিক্স টেস্টটা করা তার গ্যাপটাকে বোঝানোর জন্য। গ্যাপ মানে ওই যে পড়াশোনার যে গ্যাপ, সে ধরে নিন সে আজকে এতটুকু, আমি আজকে এতটুকু পড়ালাম, সে কিন্তু কালকে এতটুকু পড়তে পারলো না। তো কেন পড়তে পারলো না, মানে তার গ্যাপ রয়েছে, সে বুঝতে পারেনি, দ্যাট ইজ কল গ্যাপ। নিডস মানে তার কেন প্রয়োজন, নিডস মানে সে ওই যে হাল্লা চিৎকার করছে, সে কি চায় আসলে। তারপর তার রিজন এবং কেন করছে, কারণ। সে ডায়াগনস্টিক টেস্ট বা নির্দেশমূলক বা নির্ণয়াত্মক যে পরীক্ষা আমরা কেন করি, বিশেষ করে 3টা কারণে করি। ছাত্রের সেই গ্যাপসটা বোঝার জন্য, তার নিডস বোঝার জন্য এবং তার রিজন বা কারণটা বোঝার জন্য। তারপর রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিখন। তো রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিখন কোন সময় করি, যখনই তার এই ডায়াগনস্টিক টেস্ট যখন আমরা করে নিলাম, কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা, এটা একটা বাংলা নাম হচ্ছে কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা। যখন আমরা সেটা কারণ অনুসন্ধানমূলক পরীক্ষাটা করে নেব, তখন আমরা কী করব, কারণ অনুসন্ধান করার পর দেখব যে না স্যার কোথায় তার ঘামতি রয়েছে, যেখানে তার সমস্যা রয়েছে, সেই জিনিসটা আমরা রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে বা সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে তাকে পরবর্তী সময় সেই জিনিসটাকে আমরা তাকে শেখাবো, ঠিক আছে। আর ডিকটেশন যখন আমরা করি, তখন আমরা সে স্পেলিংগুলো রিকল করি, সেটা লাগবে না। রিয়েলিয়া মানে রিয়েল অবজেক্ট, সেটা আপনারা জানেন। রিয়েলিয়া মানে কি, রিয়েল অবজেক্ট। আমরা যখন রিয়েল অবজেক্ট দিয়ে যদি বাচ্চাকে কোনো কিছু বুঝাই, দ্যাট ইজ কল রিয়েলিয়া। ইমার্জেন্ট লিটারেসি আমরা অলরেডি একটু আগে পুরো ডিটেলস ডিসকাস করেছি। আর মেটাকগনিটিভ এবিলিটি, মেটাকগনিটিভ এবিলিটি যদি দেখি, তাহলে দেখি দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। যারা ভাষা সম্বন্ধে অনেক বেশি চিন্তা করে তাদেরকে বলা হয় মেটাকগনিটিভ এবিলিটি, ঠিক আছে। আর ফোনেমিক অ্যাওয়ারনেস, ফোনেমিক অ্যাওয়ারনেস মানে কি, দ্য এবিলিটি টু হেয়ার অ্যান্ড ম্যানিপুলেট দ্য ইন্ডিভিজুয়াল সাউন্ড। দ্য এবিলিটি টু হেয়ার অ্যান্ড ম্যানিপুলেট দ্য ইন্ডিভিজুয়াল সাউন্ড, যেখানে মানে একজন ব্যক্তির যে উচ্চারণের উপর বিশেষ ফোকাস দেওয়া হয়, মানে কোথায় একটু স্ট্রেস দিয়ে বলতে হবে, কোথায় একটু হালকা করে বলতে হয়, কোথায় একটু ভারী সুরে কথা বলতে হয়, এই জিনিসগুলো এখানে শেখানো হয়, দ্যাট ইজ কল ফোনেমিক অ্যাওয়ারনেস। কেউ যদি এই কথা বলার যে ভারসাম্যগুলো যদি বজায় রাখতে পারে, তাহলে ধরে নেবেন তার ফোনেমিক অ্যাওয়ারনেস রয়েছে। আচ্ছা, এবার দেখুন বেসিক স্টেপস অফ রাইটিং প্রসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকের জেনারেলি আজকের যে টপিক, আজকের ক্লাসের প্রত্যেকটা টপিকই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা টপিক কিন্তু আমরা ছাড়তে পারি না। বেসিক স্টেপস অফ রাইটিং প্রসেস, সে লিখনের পদ্ধতি যে রয়েছে, লিখন, সেই লিখনের পদ্ধতির আমাদের কয়টা স্টেপ আছে, এই স্টেপগুলো আমাদের ভালো করে জানতে হবে, লিখন পদ্ধতি। তো তার আগে জেনে নিন, লিখন হচ্ছে একটা পদ্ধতি, একটা উৎপাদন নয়। একটা প্রশ্ন আমরা দেখেছিলাম যে লিখন একটি উৎপাদন না পদ্ধতি নয়, এই ধরনের প্রিভিয়াস ইয়ার অনলাইন কোয়েশ্চন পেপারে এসেছিল। তো এটা জেনে রাখুন, লেখন হচ্ছে একটি পদ্ধতি, এটা একটা উৎপাদন নয়। রাইটিং হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। তো রাইটিং প্রসেস, যখন আমরা রাইটিং প্রসেস করব, তো সবার প্রথমে স্টেপ হচ্ছে আমাদের প্রি রাইটিং। প্রি রাইটিং মানে লেখার পূর্ববর্তী লেখার পূর্ববর্তী কার্য। তো লেখার পূর্ববর্তী আমি কী করব, আমি চিন্তা করব বা ব্রেইনস্টর্মিং করব। আচ্ছা, একটা কথা আপনার জানিয়ে দিই যে আমি বাংলা প্যাডাগজির একটা গাইড বুক তৈরি করেছি আপনাদের জন্য, ঠিক আছে। আমি একটা বুক তৈরি করেছি আপনাদের জন্য, সেটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়া বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স বা এই ক্লাসের পিডিএফ সবগুলো জিনিস যদি আপনারা পেতে চান, আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আমি রেখে দিচ্ছি। এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করলে সেই বাংলা ভাষার সবগুলো যে স্টাডি ম্যাটেরিয়ালস, পুরো স্টাডি ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে, এই যে পিডিএফ আকারে আমি দিয়ে দেবো আপনাদের। এটা কিন্তু পেইড ভাষা রয়েছে, খুব স্বল্প দামে আপনারা পেয়ে যাবেন, আমরা নিজেরা তৈরি করেছি ভাই, ঠিক আছে। আমাদের কম্পিউটার এক্সপার্টগুলো রয়েছে, ওনারা তৈরি করেছেন, ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক, তো এই যে আমি একটা বই তৈরি করেছি আপনাদের বাংলা প্যাডাগজির, ঠিক আছে, একটা বই তৈরি করেছি বাংলা প্যাডাগজি। তো বইটা তৈরি করার আগে আমি কি করেছি, সর্বপ্রথমে চিন্তা করেছি, ব্রেইনস্টর্মিং করেছি। সর্বপ্রথমে আমি চিন্তা করেছি যে ইয়েস, আমি তো বইটা বানাবো, তো বইয়ের মধ্যে কী কী দিতে হবে আমাকে, বইয়ের মধ্যে আমাকে কি কি দিতে হবে এটা আমাকে চিন্তা করতে হবে। তার মধ্যে প্রথমে আমি কী করেছি, চিন্তা করেছি বা আইডিয়া করেছি বা ব্রেইনস্টর্মিং করেছি, দ্যাট ইজ কল্ড প্রি রাইটিং, আমার লেখার ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ। তারপর ড্রাফটিং, প্রথমে আমি একটা ড্রাফট করেছি। ড্রাফট মানে কি, একটা বেসিক ফরম্যাট বানিয়েছি। প্রথমে আমি ড্রাফট বানাচ্ছি বা একটা বেসিক ফরম্যাট আমি একটা বানাচ্ছি, যাক এই ধরনের আমি বইটা বানাবো, বইয়ের মধ্যে ওই জিনিসগুলো থাকবে, এটা মোটামুটি একটা ড্রাফট আমি তৈরি করেছি।
তারপর হচ্ছে রিভাইসিং। রিভাইসিং মানে পুনরাবৃত্তি। আবার আমি জিনিসটাকে আবার পুনরাবৃত্তি করলাম, এখানে আমি সেন্টেন্স কিছুটা অ্যাড করলাম, আবার রিমুভ করলাম। দেখলাম যে না কিছু কিছু বাক্য আমাকে এখানে অ্যাড করতে হবে, কিছু কিছু প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, আর কিছু জিনিস যেগুলো আননেসেসারি সেগুলো আপনাদের না দিলেও চলবে, সেগুলো আমি এখান থেকে কেটে দিলাম। দ্যাট ইজ কল্ড রিভাইসিং। 3 নম্বরে আমার কে চলে আসলো? রিভাইসিং। তারপর আমি কি করলাম? এডিটিং। তারপর ফাইনালি আমি কী করলাম? খসড়াটাকে সম্পাদন করলাম। আবার আমি কী করলাম? এটাকে এডিটিং করলাম, মানে কোথাও দাড়ি, কমা, সেমিকোলন এই ধরনের কোথাও কিছু ভুল আছে কিনা না এগুলো আমি দেখে নিলাম। দ্যাট ইজ কল এডিটিং হয়ে গেল। আর লাস্ট আমি ফাইনালি কী করলাম? বইটাকে প্রকাশ করে দিলাম, পাবলিশ করে দিলাম। এখন বইটা আপনাদের হাতে হাতে আছে। কেমন? বইটা হাতে হাতে আছে বলতে ভাই মোবাইলে আছে, হাতে হাতে নেই। বইটা PDF আকারে আছে, সবাইকে আমি দিয়ে দিচ্ছি। যারা এখনও পাননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন, আপনারা লিঙ্কে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, একদম সিম্পল একটা বই। আচ্ছা, তো এই লেখার 5টা স্টেপ বোঝা গেল। প্রথমে প্রি রাইটিং করতে হবে, ব্রেইনস্টর্মিং। পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, লেখার প্রথম স্টেপ কোনটি? অনেক সময় দেখতে পাবেন অপশনে ব্রেইনস্টর্মিং থাকবে, তার ব্রেইনস্টর্মিং হবে। যদি প্রি রাইটিং দেয় তাহলে প্রি রাইটিং দেবেন। যদি পাবলিশিং, যদি প্রশ্ন আসে যে লিখনের পদ্ধতির বা রাইটিং প্রসেস বা লিখন পদ্ধতির সবচেয়ে শেষ লাস্ট স্টেপ কোনটি বা শেষ ধাপ কোনটি, এর প্রশ্ন এসেছিল অনলাইন কোয়েশ্চেন 2022-এ। তো সেটা হবে পাবলিশিং বা প্রকাশ বা ফাইনাল। ঠিক আছে, মধ্যখানে প্রথমে প্রি রাইটিং থাকছে, ড্রাফটিং থাকছে, রিভাইসিং থাকছে, এডিটিং থাকছে, তারপর পাবলিশিং থাকছে। কেমন? নেক্সট, আচ্ছা, বিআইসিএস মানে কি ভাই? বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। যে ভাষা আমরা দিনের পর দিন মৌখিক সংযোগ সাধনে ব্যবহার করে থাকি। যেমন আমরা বন্ধুর সাথে কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে থাকি, এই যে ভাষাগুলা যে মানে জেনারেলি আমরা মানে কথা বলার সময় যে ভাষাগুলো ব্যবহার করে থাকি তাকে বলা হয় বিআইসিএস। পরীক্ষার প্রশ্ন আসতে পারে বিআইসিএস, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, অপশন দেখে আপনারা দেখবেন। যে ভাষা আমরা দিনের পর দিন মৌখিক সংযোগ সাধনে ব্যবহার করে থাকি তাকে বলা বিআইসিএস, মানে কি? বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিএএলএফ মানে কি? Cognitive Academic Language Proficiency. So CALF is a language proficiency academic assessment in a context reduced environment, language used for abstract ideas and higher order language skill. तो CALF মানে কি? Cognitive Academic Language Proficiency। বিআইসিএস মানে বুঝলাম যে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে যেভাবে মৌখিক ভাষায় কথা বলতে ব্যবহার করি, এখানে বিআইসিএস ব্যবহার হয়। আর এটা হচ্ছে সিএএলএফ যদি বলি তাহলে এটা হচ্ছে শিক্ষামূলক ভাষা, যেখানে বিভিন্ন পাঠ্য বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষার দক্ষতাগুলি শনাক্ত করা হয়। এবং এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভাষা এবং এটা হচ্ছে মৌখিক ভাষা। এই দুটো ডিফারেন্স যদি মাথায় থাকে তাহলে আপনার কাম খতম। আপনি অপশনে গিয়ে দেখবেন, যদি শিক্ষামূলক ভাষা বা এই যে পাঠ্যক্রমিক যদি কিছু থাকে, ধারণা সংক্রান্ত বলুন বা ধারণা সংক্রান্ত বা শৈক্ষিক ভাষা দক্ষতা সম্বন্ধে যদি কিছু থাকে তাহলে এটা আপনি ধরে নেবেন, এখানে CALF হবে। আর যদি মৌখিক ভাষা কথাবার্তা বলা বন্ধু বান্ধবের সঙ্গে ইত্যাদির সঙ্গে, তখন সেটাকে আপনার বিআইসিএস আপনার ধরে